গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ক্লাসে। পঞ্চম দিনের ক্লাস শুরু হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তা বলতে পারো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংলিশ গ্রামার, এবং অবশ্যই তার সাথে সাথে ডেসক্রিপটিভ। সব থেকে কেন বলছি, যেহেতু ডব্লিউবিসিএস এর রেসপেক্টে দেখলে অবশ্যই মার্কস বেশি, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দেখলেও হয়তো মার্কস সব ক্ষেত্রে বেশি নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বেশি আছে। কারণ যেহেতু ডেসক্রিপটিভ সব জায়গায় যে আমি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এগুলোকে দেখি, তাহলে সেখান থেকেও বলা যায় যে অবশ্যই এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এর গুরুত্বপূর্ণ অন্য একটা জায়গা যেটা, সেটা হচ্ছে অবশ্যই যে এই সাবজেক্টটাতে ভয় পায় না এরকম ছেলে মেয়ে খুব কম আছে। এত রুলস, এত নিয়ম কানুন, ভোকাবুলারি একটা বিরাট বড় অংশ যেখানে প্রায় কমন পাওয়া যায় না বললে চলে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলছি এই দুটো জায়গা থেকে। এক, আমরা প্রত্যেকে কম বেশি ভয় পাই, আর দ্বিতীয়ত আমরা যদি ডব্লিউবিসিএস এর কথা বলি, যেহেতু আমাদের বহুল চর্চিত পরীক্ষা, আমি আগেও বারবার বলেছি, ভাগ্য খুব ভালো হলে এই 2026-এ দুইবার তোমরা ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে বসার সুযোগ পেলেও পেতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। তো এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে অবশ্যই সব থেকে বেশি মার্কস ক্যারি করে আমাদের এই ইংলিশ সাবজেক্ট। তো আমাদের আগেই বলা হয়েছে এর সাথে গ্রামার এবং ডেসক্রিপটিভ দুটো জায়গায় সমানভাবে কভার করা হবে। স্যার অলরেডি জয়েন করে গেছেন, আমি একটু সময় নেব না, জাস্ট একটু বলে রাখি যে আজকের ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো যে বিগত কোনো ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ মিস করে গেছো, মানে কয়েকটা ক্লাস যেমন হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, এই তিনটে ক্লাস মূলত, এদের কোনো একটা বা দুটো বা তিনটেই যদি রেকর্ডিং বা পিডিএফ নোটস কোনো কারণে মিস করে থেকে থাকো, সেগুলো তুমি কিভাবে পাবে আমি আজকের ক্লাসের শেষে অবশ্যই তোমার সাথে শেয়ার করে দেবো, জানিয়ে দেবো। শুধু একটা রিকোয়েস্ট হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো। নাম্বার 2, গ্রুপে মানে কমেন্ট বক্সে উল্টো পাল্টা মেসেজ করার কোনো দরকার নেই। স্যার রেকর্ড কি করে পাবো, স্যার পিডিএফ পাচ্ছি না, স্যার আমি জয়েন করতে পারছি না, স্যার আমার এই কিচ্ছু করতে যাও না। তোমার প্রবলেমটা তোমার কাছে রাখো প্লিজ, এটাকে সবাইকে জানো। আমি এই নিয়ে বহুবার বলেছি, বিশ্বাস করো বহুবার বলেছি। এইটাকে অন্যভাবে দেখো না, মানে এটা সবসময় যেন সত্যি এইভাবে যে তোমার প্রবলেম কেউ সলভ করতে আসবে না, তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে। আর তুমি যত ভালো সলভ করতে পারবে, জেনে রেখো তোমার পথ তত ভালো পরিষ্কার হচ্ছে। আমি এই দুটো জায়গা থেকে একই রকম ভাবে বলছি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করো না। সমস্যা রয়েছে একবার না, তুমি একাধিকবার মেসেজ করো, কিন্তু প্রয়োজন নেই এক্সট্রা মেসেজ করার কোনো দরকার নেই। কেন এই কথাগুলো বলছি, যেহেতু অনেকে আছে মোবাইলে একটা ছোট্ট স্ক্রিনে ক্লাস করছে, তুমি মেসেজ করলে দেখবে স্যার যখন শেয়ার করেছেন ওই যে স্টাডি মেটেরিয়াল যেটা থেকে পড়াচ্ছেন স্যার, তার উপর দিয়ে মেসেজ গুলো চলে আসে। তাই যারা ডিজার্ভিং এন্ডেড রয়েছে তাদের জন্য খুব অসুবিধা হয়। তাই এটা বারবার তোমাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করা হচ্ছে। তোমরা দেখে নিয়েছো যে সিক্রেট কোড সঠিক আসলে সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ কোর্স আছে, আশা করি এই নিয়ে কোনো অসুবিধা নেই। তো সেই জন্য বলবো যে একটু প্লিজ শান্তি বজায় রাখো, ক্লাসটা শেষ পর্যন্ত করো। স্যার যেখানে ক্লাস শেষ করবেন সেইখান থেকে ক্লাস জয়েন করবেন। কিন্তু আবার বলছি, ইংলিশ সাবজেক্টটা যেহেতু সাবজেক্টের নাম ইংলিশ, তো সেই জায়গা থেকে বলছি এর কিন্তু অন্যরকম গুরুত্ব আছে। তাই বারবার বলবো যে অবশ্যই একদম শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, একদম শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, ভালো করে বোঝো। দুটো পার্ট সমানভাবে স্যার কভার করবেন, বোথ গ্রামার এবং ডেসক্রিপটিভ ইংলিশ যে পার্টটা রয়েছে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে, আপনি শেয়ার করতে পারবেন, আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার, গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই আমার কথা আশা করি শুনতে পাচ্ছ। যদি শুনতে পাও তাহলে একটা থাম ইমপ্রেশন দেবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে কিনা একটু বলবে। ওকে ওকে, আচ্ছা সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে। ভেরি গুড ভেরি গুড। ওকে, তো দেখো, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, তো আজকে আমরা ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস অ্যান্ড এক্সেট্রা এক্সামিনেশন এই ব্যাপারটা এবং তার সাথে এর অ্যাসোসিয়েটেড যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ কিছু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আছে এবং তার সাথে আমরা জানি কিছু আমাদের এইচএস লেভেলের পরীক্ষা রয়েছে, এগুলোও কিন্তু পিএসসি কন্ডাক্ট করে এবং এদের সিলেবাসটা
অলমোস্ট ডাব্লিউবিসিএস এর মতোই, ঠিক আছে। মানে আমরা আমাদের প্রিপারেশনটা যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস কে টার্গেট রেখে পড়াশোনা করব, এবং ডাব্লিউবিসিএস এর মধ্যে যেগুলো রয়েছে সব পরীক্ষায় কভার করে, তাই জন্য আমরা ডাব্লিউবিসিএস টাকে মেনলি ফোকাস করব। এবার এক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, যেহেতু জানো খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষাও আসতে চলেছে ডাব্লিউবিসিএস এর। তো এই যে পরীক্ষাগুলো বা রিসেন্টলি আমাদের মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপও চলছে, তো এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করতে গেলে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটোর প্রিপারেশন একসাথে করতে হয়। অ্যাসপিরেন্টরা কি করে, প্রথমে ভুল করে হচ্ছে যে আমাদের ডেসক্রিপটিভের জায়গাটা খুব একটা প্র্যাকটিস করে না, যে আমরা প্রিলিমিনারি এক্সামের প্রিপারেশন করব, তারপরে আবার মেন্সের প্রিপারেশন করব। এবার যখন প্রিলিমসটা হয়ে যায়, যখন রেজাল্টটা বের হয়, তার থেকে কিন্তু যে সময়টা থাকে সেখানে কিন্তু মেন্সের প্রিপারেশনটা করা যায় না। তাই জন্য আমাদের প্রথম থেকেই আমাদের লক্ষ্য হবে যে আমরা মেন্সের প্রিপারেশন কিন্তু করব, মেন্সকে টার্গেট রেখে আমরা পড়াশোনাটা করব। এবার তোমরা জানো যদি আমরা ডাব্লিউবিসিএস এর পরীক্ষাটাকে পুরোপুরি অ্যানালাইজ করি, এখানে ইংরাজি সাবজেক্টের ইম্পর্টেন্সটা কিন্তু সব থেকে বেশি। প্রিলিমিনারিতে আমাদের 25 মার্কস কভার করে এবং মেন্সে আমাদের ডেসক্রিপটিভে 200 মার্কস কভার করে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি কেউ ডাব্লিউবিসিএস এ বি গ্রুপের জন্য টার্গেট করে, তখন কিন্তু আমাদের অপশনাল পেপারটা অনেকে ইংরাজি রাখে, সেক্ষেত্রে তার ইম্পর্টেন্সটা কিন্তু আরো বেড়ে যায়। বোঝা গেল? তাহলে কোনো সাবজেক্টের কিন্তু ইম্পর্টেন্স এতটা বেশি নেই মেন্সে, ঠিক আছে, মেন্স এবং প্রিলিমস উভয়ে। তো এবার দেখো যে প্রিলিমিনারির ইংরাজি হচ্ছে অবজেক্টিভ এবং মেন্সের আমাদের যে মেন্সের যে কোশ্চেন থাকে সেটা ডেসক্রিপটিভ থাকে। তো আমরা উভয় প্রিপারেশনটাই করব একসাথে, এবং আমি তোমাদেরকে আজকের ক্লাসে দেখাবো কিভাবে আমরা খুব স্মার্ট ওয়েতে কম সময়ে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট পাবো। আমরা কোন কোন জায়গাগুলোকে টার্গেট করব। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফাম্বল করে এখানটাতেই, যে প্রথমে সিলেবাসটাকে ভালো করে দেয়, স্টাডি করে না, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে স্টাডি করা হয় না। প্রথমে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এইটা কিন্তু আমাদের কাছে একটা লাইট হাউস, যে আমাকে পথ নির্দেশ করবে কিভাবে আমাদের প্রিপারেশনটা হবে। কারণ এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ যদি তুমি ভালো করে অ্যানালাইজ না করতে পারো, তাহলে কিন্তু তুমি অন্ধের মতো পড়ে যাবে, ঠিক আছে। তা কিন্তু আলটিমেটলি তার ফিডব্যাক কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমাদেরকে টার্গেট করতে হবে যে এক্সামিনার কোন দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নপত্রগুলো সেট করছে, সেগুলোকে আমরা টার্গেট রেখে পড়াশোনা করব, তারপরে আমরা পড়াশোনা করব। মানে প্রথমে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ভালো করে সিলেবাসটাকে ভালো করে পড়া, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে ভালো করে অ্যানালাইজ করা। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিভাবে অ্যানালাইজ করতে আমি তোমাদেরকে আজকে দেখাবো। চারটে অপশনকেও স্টাডি করতে হয়, কারণ নেক্সট ইয়ারে কে বলতে পারে যে ওই চারটে অপশনের একটা অপশন দিয়ে পরের বছর প্রশ্ন হবে না। আমরা কি করি, একটা আনসার যেটা হচ্ছে সেটাকে করে বেরিয়ে যায়, ঠিক আছে। আমাদের টার্গেট হবে চারটে অপশন নিয়ে কাজ করা, শুধুমাত্র একটা অপশন যেটা কারেক্ট আনসার সেটাকে নিয়ে আমরা কাজ করব না। বোঝা গেল? তো এই জিনিসগুলো মাথায় রাখবো, এবং কিভাবে আমি তোমাদেরকে দেখাবো কোন কোন জায়গা থেকে, অর্থাৎ ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে এবং মেন্সে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্নপত্র করা হয়ে থাকে, কোন কোন টপিক গুলোকে আর কি চুজ করে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এবং ডেসক্রিপটিভে কি কি প্যাটার্নে প্রশ্ন হচ্ছে। ধরো এখন এসে টপিকটা কবে ইন্ট্রোডিউস হয়েছে, আগে তো ডায়লগ রাইটিং ছিল, এখন বলছে যে কম্পোজিশন, তারপরে কম্পোজিশনের মাধ্যমে এসে একদম ডাইরেক্ট হচ্ছে এসে আসলো। এই যে ইভলভমেন্ট, ঠিক আছে, কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে আমাদের বুঝতে হবে। এবং কোন কোন ডেসক্রিপটিভের কোন কোন টপিক থেকে প্রশ্ন করে, সেটা শুধুমাত্র কি ট্র্যাডিশনাল কোনো টপিক, নাকি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক কোনো টপিক, এই পুরো জায়গাটা আমাদের কিন্তু ভালো করে বিশ্লেষণ করতে হয়, ঠিক আছে। আমি সবটা আলোচনা করব, আশা করছি সবাই অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস তোমরা বুঝতে পারবে। যদি তারপরে কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে, ঠিক আছে। আর ক্লাস চলাকালীন আননেসেসারি কোনো কোশ্চেন করবে না, এটুকু সবার কাছে রিকোয়েস্ট থাকছে। আমি ক্লাসের পরে তোমরা ইংরাজি বিষয়ে যে সমস্ত প্রশ্নপত্রটা আউট হবে সেগুলো আমি সবই ক্লিয়ার করব, আর বাদবাকি প্রশ্নগুলো স্যার তোমাদের ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে আমরা কিভাবে মানে প্রিপারেশনটা করবো, কারণ আজকের ক্লাসটা কিন্তু এরপরে আমি আর কখনোই এই ক্লাসটা নিয়ে কিন্তু আলোচনা করবো না। তখন আমরা কিন্তু সিলেবাস, মানে আমাদের যে সিলেবাস রয়েছে সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করবো বা আমরা ক্লাস করবো, ঠিক আছে। আজকের ক্লাসটা কিন্তু তোমরা পারবে না, ওই জন্য বলছি মন দিয়ে সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। কারণ প্রথমত ডাব্লিউবিসিএস একটা লং প্রসেস, এটার জন্য সবার আগে দরকার পেশেন্স, ঠিক আছে, মানে ডিভোশন, ডিটারমিনেশন, পার্সিভারেন্স, এই জায়গাটা খুব দরকার, ঠিক আছে। আজকের ক্লাসেই দেখবে অনেকেই ক্লাস করবে, অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস অনেকেই মানে থাকবে না আমাদের সাথে, ঠিক আছে, বা বেরিয়ে যাবে। এই যে পেশেন্স ধরে রাখা এত এত একটা লং প্রসেস, এটাই কিন্তু আমাদের জার্নি, বোঝা গেল?
এটার জন্য কিন্তু খুব মেরিটোরিয়াস হতে হবে এমন কিছু ব্যাপার নেই, কিন্তু পেশেন্স রাখতে হবে। ঠিক আছে, পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে। তাহলে এবার আমরা দেখি কিভাবে আমরা মানে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড কি আছে বা অন্যান্য কিছু রয়েছে, ভালো করে লক্ষ্য করো। দেখো তোমাদের আমি এখানে একদম সিলেবাস থেকে আমরা এখানে রেখেছি। ঠিক আছে, এখনো পর্যন্ত অবজেক্টিভ টাইপেরই প্রশ্ন হয়। ঠিক আছে, তোমরা জানো প্রিলিমিনারিতে আমি অন্যান্য সাবজেক্ট নিয়ে আর বলছি না। এখানে আমাদের 8টা সাবজেক্ট রয়েছে, এই 8টা সাবজেক্টের থেকেই 25 নম্বর করে থাকে। ঠিক আছে, যেখানে দেখো শুধুমাত্র হিস্ট্রি পার্টটা 50 মার্কস ক্যারি করে। ঠিক আছে, এনশিয়েন্ট, মিডাইভাল অ্যান্ড মডার্ন তিনটে মিলে। আচ্ছা, ইংরাজিতে হচ্ছে 25 নম্বর এখানে রয়েছে। ঠিক আছে, এই 25 নম্বরের মধ্যে যদি কেউ কেয়ারফুলি প্রিপারেশন করে এবং যদি ঠিকঠাক করে প্রিপারেশন করে, আমি তোমাদেরকে অ্যাসিওর করছি এখানে কিন্তু আউট অফ 25 ইউ মাস্ট গেট 20 প্লাস মার্কস। ঠিক আছে, খুব ভালো প্রিপারেশন করলে, কারণ ইট ক্যান বি ইউর অ্যাডভান্টেজ, বারবার করে বলছি। কারণ প্রিলিমিনারিতে তোমার যে 130 যে বেরিয়ারটা রয়েছে, মোটামুটি খুব বেশি হলে এখনো পর্যন্ত এরকম কাট অফ গেছে, খুব একটা বেশি যায়নি। আমি তোমাদেরকে দেখাবো কাট অফের অ্যানালিসিসটাও। ঠিক, মোটামুটি যদি আমরা 130 প্লাস রাখতে চাই, তাহলে কিন্তু ইংরাজির এই 20 মার্কস বা 25 আউট অফ 20, বা তুমি আরো বলছি 22 প্লাস, এরকমও কিন্তু করতে পারে। ঠিক আছে, 2-3টে প্রশ্ন দেখা গেল হলো না, সেটা আমি ধরে নিলাম, কিন্তু যারা আরো ভালো প্রিপারেশন করবে তারা মানে পুরোপুরিও পেতে পারে। ঠিক আছে, তো 20 মার্কস অব্দি কিন্তু অ্যাচিভ করা খুব একটা কষ্ট নয়, কিন্তু ওই যে 5টা নম্বর এক্সট্রা থাকে না, এই 5টা কোয়েশ্চেন গুলোকে পারা কিন্তু আমাদের টাফ। কারণ যে কোনো কোয়েশ্চেন দেখবে সবাই বলে যে কোয়েশ্চেনটা খুব ইজি হয়েছে, যদি 200 কোয়েশ্চেন থাকে তার মধ্যে আমরা 100 কোয়েশ্চেন কিন্তু করতে পারি, কিন্তু এই যে 100 থেকে এই 30-তে যাওয়া, এটা কিন্তু ইট ইজ ভেরি টাফ। ঠিক আছে, এইটুকুর জন্যই কিন্তু বেশি করে পড়তে হয়। বোঝা গেল? তাহলে 20 অব্দি আমি অ্যাচিভ করে নিতে পারছি, কিন্তু 20 থেকে 25-এ যাওয়ার জন্য আমাকে কিন্তু সেরকম এফোর্ট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রিলিমিনারি জায়গাটা আমাদের 25 মার্কস থাকছে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা চলে আসি মেন্সে, হ্যাঁ 25 তোমরা জানো 2.5 ঘন্টা সময় থাকে, 200 মার্কস। ঠিক আছে, 1/3 নেগেটিভ থাকে, এগুলো তোমরা জানো, আমি এগুলোকে নিয়ে ডিসকাস করছি না। এরপরে আমরা চলে যাই মেন্সে, দ্যাট ইজ আওয়ার কম্পালসারি পেপারস। ঠিক আছে, এখানে আমরা 6টা কম্পালসারি পেপার পাচ্ছি, তার মধ্যে পেপার 1-এ আমাদের কি রয়েছে, মাতৃভাষা মানে বাংলা। ঠিক আছে, আর পেপার 2-তে রয়েছে কি, পেপার 2-তে হচ্ছে ইংরাজি রয়েছে। এইবার স্যার এই ইংরাজির মধ্যে কি কি থাকে? নাম্বার 1 হচ্ছে লেটার রাইটিং। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে লেটার রাইটিং থাকে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ড্রাফটা রিপোর্ট, দেখতে পাচ্ছ ড্রাফটা রিপোর্ট। এবং দেখো প্রতিটা টপিকের জন্য কিন্তু ওয়ার্ড লিমিটেড, 200 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস। আমি লেটার খুব ভালো লিখতে পারি তার মানে এটা নয় যে আমি 300 ওয়ার্ডসে লিখে দিলাম, একদমই নয়, তাহলে মার্কস কেটে নেবে। ঠিক আছে, আমাদের 150 ওয়ার্ডস লেখা রয়েছে, আমি এখানে প্লাস মাইনাস 5 to 6 করতে পারি। চেষ্টা করব আমাদের মানে 150, তুমি যদি 140 প্লাস রাখো এবং তোমার লেখাটা যদি কম্প্যাক্ট অ্যান্ড প্রেসাইজ হয়, তাহলে সেই লেখাতে তুমি কিন্তু 40 মার্কস, মানে প্রতিটা 5টা টপিক থাকবে 5 into 40 মেন্সে। ঠিক আছে, ইংরেজি সাবজেক্টে 200 মার্কস। এখানে কিন্তু আউট অফ 40 তুমি যদি একটু কোয়ালিটি মেনটেন করো, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড বলছে বা মোটামুটি ধরো আরটিআই রিপোর্ট বলছে, এখানে কিন্তু ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে। আউট অফ 40 তুমি কিন্তু এখানে 30ও পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমাদের কাজটা হবে হচ্ছে লেখার যে কোয়ালিটি, মানে আমরা কোয়ালিটিতে ধ্যান দেবো। ঠিক আছে, আমরা ভলিউমে ধ্যান দেবো না, ভলিউমে না, আমরা কোয়ালিটি মেনটেন করব। ইট হ্যাজ টু বি প্রেসাইজ, এবং আমরা চেষ্টা করব 140 হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 130 থেকে 140 কোনো অসুবিধা নেই, কিন্তু আমি 200 250 লিখে দিলাম, এদিকে আমার কোয়ালিটি মেনটেন হলো না, তাহলে কিন্তু আমি এই 250 লেখার পরেও কিন্তু আমরা 15 বা 20 অ্যাচিভ করতে পারি খুব বেশি। ঠিক আছে, আমরা কোয়ালিটি মেনটেন করব, ভলিউম মেনটেন করার দরকার নেই। ঠিক আছে, 150 আমাদের বলা আছে, 140 লিখলেও হবে, 130 প্লাস লিখলেও হবে, কিন্তু সেটা কিন্তু প্রেসাইজ হতে হবে, 1 নম্বর। আচ্ছা, লেটার রাইটিং এর মধ্যে 2 রকম লেটার আমাদের হতে পারে, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড আমি কি বলছি, আমি তোমাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করে দেখাবো। ঠিক আছে, কি ধরনের প্রশ্নপত্র এসছে, ফর্মাল লেটারের উপরে জোর ছিল নাকি ইনফর্মাল লেটারের উপর জোর ছিল, আমি দেখাচ্ছি পরে। নাম্বার 2 হচ্ছে ড্রাফট রিপোর্ট। আচ্ছা, রিপোর্ট রাইটিংটা কি আছে, 2 ধরনের রিপোর্ট আমাদের ইংরেজিতে দেখা যায়। একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে,
এর জন্য অবশ্যই যারা তোমাদের নিউজ পেপারটা অবশ্যই পড়তে হবে ডেসক্রিপটিভের জন্য। আশা করি নিউজ পেপার সবাই পড়া হয়, ঠিক আছে। সেটা হতে পারে টাইমস অফ ইন্ডিয়া, হতে পারে ইন্ডিয়ান এক্সপ্রেস, হতে পারে যার কাছে যেটা সহজলভ্য, ঠিক আছে, বা হিন্দু হতে পারে। ধর এই দুটোর মধ্যে থাকলেই হবে, অসুবিধা নেই, টাইমস অফ ইন্ডিয়া কিংবা ইন্ডিয়ান এক্সপ্রেস। আশা করি সবাই নিউজ পেপারটা রেগুলারলি পড়ো। যদি সেখানে তোমরা পড়ো তাহলে দেখতে পাবে যে কিছু নিউজ পেপার রিপোর্ট রাইটিংটার ক্ষেত্রে তুমি দেখতে পাবে, যেখানে আমাদের দেখতে পাবো যে কোনো একটা স্টাফ রিপোর্টার বা কিছু দিয়ে তৈরি করা হয়েছে, বায়া স্টাফ রিপোর্টার, বায়া স্পেশাল করেসপন্ডেন্ট, ঠিক আছে, এরকম কিছু দিয়ে লেখা আছে, সেগুলো হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। আর একটা রিপোর্ট হয় হচ্ছে কি এডিটোরিয়াল রিপোর্ট, ঠিক আছে, সম্পাদকীয় প্রতিবেদন। তো সম্পাদকীয় প্রতিবেদনটা হচ্ছে বাংলাতে আসে, ইংরাজিতে আসে না, এটা আমাদের বাংলায় আসে, ঠিক আছে। তো এই সম্পাদকীয় প্রতিবেদন আর একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। এবার যদি তোমরা আনন্দবাজার পত্রিকা পড়ো বাংলার জন্য, সেখানে দেখতে পাবে আনন্দবাজারের প্রথম পাতায় নিজস্ব সংবাদদাতা, ঠিক আছে, এই দিয়ে কিন্তু অনেক রিপোর্ট লেখা থাকে, সেগুলো হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। আর যদি তোমরা একদম পৃষ্ঠা উল্টাতে উল্টাতে 4 নম্বর পেজে চলে যাও, ঠিক আছে, তখন দেখতে পাবে 4 নম্বর পেজে একদম বাদিকে দুটো কলাম থাকে পরপর, ঠিক আছে, একটা এখানে একটা এখানে, আবার এখানে মাঝখানে দুটো থাকে আর ডান দিকে থাকে। এই বাদিকে দেখবে একদম, যেটা আগে সাধু ভাষায় লেখা হতো এখন চলিত ভাষায় লেখা হয়, এইখানটাতে যে দুটো রিপোর্ট থাকে সেগুলো হচ্ছে আমাদের এডিটোরিয়াল রিপোর্ট বা সম্পাদকীয় প্রতিবেদন, ঠিক আছে। আর যেটা মাঝখানে থাকে এটা গোলাবে না, এই মাঝখানেরটা কিন্তু উত্তর সম্পাদকীয় বা পোস্ট এডিটোরিয়াল, ঠিক আছে। আর একদম যে এই যে আমাদের ডান দিকে থাকছে, ঠিক আছে, সেইখানটায় কি থাকে, এটা আমাদের এডিটোরিয়াল লেটার, ঠিক আছে, সম্পাদকীয় চিঠি। যাই হোক, তো এবার হচ্ছে এই যে আমাদের দুটো জিনিস লেখা হয়, অর্থাৎ এডিটোরিয়াল রিপোর্ট এবং তার সাথে স্যার নিউজ পেপার রিপোর্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি স্যার? আচ্ছা, এডিটোরিয়াল রিপোর্ট যখন আমরা লিখবো, আমি প্রথমে নিউজ পেপার রিপোর্টটায় আসি। নিউজ পেপার রিপোর্ট যখন আমি লিখছি, এটা হচ্ছে পার্টিকুলারলি কিছু ডিফাইন্ড মানে রিডারদের জন্য লেখা হয় না। অর্থাৎ আমরা যারা নর্মালি কোনো একটা মানে যারা হয়তো শিক্ষার সাথে যুক্ত নয় এমন মানুষও কিন্তু নিউজ পেপার রিপোর্টটা পড়ে থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে কিন্তু ভারতবর্ষ ভারতীয় মেয়েরা হয়তো ওয়ার্ল্ড কাপ জিতলো, বা দেখা গেল কোনো একটা বিল্ডিং এ আগুন ধরে গেছে, বা কোনো একটা মানে কোনো হেড অন কলিশন হয়েছে কোনো একটা গাড়ির সাথে। এই ধরনের রিপোর্ট গুলো কিন্তু নিউজ পেপারের প্রথম দিকে প্রথম পেজ বা এরকম প্রথম দ্বিতীয় পেজের মধ্যেই থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি নর্মাল রিডারদের জন্য, যারা আমরা সবাই এই নিউজ পেপার গুলো পড়ে অভ্যস্ত, ঠিক আছে, তারা আমরা প্রতিদিন কিন্তু এই প্রতিবেদনগুলো পড়ে থাকি। আচ্ছা, এবার যদি আমরা এই আনন্দবাজারের 4 নম্বর পাতায় চলে আসি, কিংবা টাইমস অফ ইন্ডিয়ার আমরা যে এপিফ্যানি যে পেজটা রয়েছে সেখানে যদি চলে আসি, যেখানে হচ্ছে আমাদের স্পিকিং ফ্রি থাকে সেই জায়গাটা, তো এইখানটা যখন দেখবে তখন এডিটোরিয়াল রিপোর্ট গুলো থাকে। তো সেখানে তুমি দেখবে সেগুলো পার্টিকুলারলি কোনো একটা টপিক নিয়ে লেখা হয়। যে টপিক গুলো ধরো কোনো একজন অর্থনীতি নিয়ে লিখছেন, ঠিক আছে, ইকোনমিক কোনো ইস্যু নিয়ে লেখা হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড লেখা হচ্ছে, কিংবা কোনো একটা ইন্ডিয়ান ইকোনমি বেসড লেখা হচ্ছে, বা কোনো একটা পলিটিক্যাল সোশিও পলিটিক্যাল কোনো একটা ইস্যু নিয়ে লেখা হচ্ছে। এই ধরনের পার্টিকুলার জিনিসপত্রগুলো সেখানে থাকে, যেগুলো কিন্তু আমাদের ডিফাইন্ড রিডারদের জন্য, যারা ধরো আমরা ইন্ডিয়ান ইকোনমি আমরা পড়ি বিসিএস এর জন্য, বা ইন্ডিয়ান পলিটি পড়ি, ঠিক আছে, দেখা যাচ্ছে এই ধরনের কিছু মানে এরকম কিছু প্রভিশন নিয়ে লেখা হলো, ঠিক আছে। যেমন ধরো এখন ধরো চিফ মিনিস্টারের যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে লেখা হলো, যে ইন্ডিয়ান পলিটিতে কি বলা হচ্ছে, ঠিক আছে, কি প্রভিশন রয়েছে চিফ মিনিস্টারের ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, গভর্নর কোন কোন ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে হয়তো দেখা গেল একজন লিখেছেন, ঠিক আছে, তিনি হচ্ছেন কোথায় লিখবে, ঠিক এডিটোরিয়াল রিপোর্ট আকারে এটা লিখবে। কারণ এটা কি, যারা ইন্ডিয়ান পলিটিটা বোঝে, যারা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা জানে, তারাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। এখন আর্টিকেলের যদি বলি আর্টিকেল 164, এই আর্টিকেলটা কিন্তু যারা কনস্টিটিউশনটা পড়ে তারা বুঝবে, ঠিক আছে। তো ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে এইগুলো হচ্ছে ডিফাইন্ড রিডারদের জন্য, যারা পার্টিকুলারলি সেই পার্টিকুলার সাবজেক্টে কিংবা বিষয়ে ওয়েল ভার্সড, তারা জানে, ঠিক আছে, তারাই কিন্তু ওই রিপোর্টটা পড়ে। কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর মেন্সে যেটা ইংরেজির তরফ থেকে থাকে সেটা হচ্ছে নর্মাল নিউজ পেপার রিপোর্ট, বোঝা গেল। সেটা লেখার একটা পদ্ধতি আছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আচ্ছা, তো আমাদের এখানটাতে কত ওয়ার্ড মেনটেন করতে হচ্ছে? 200 ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে প্রথমে হয়ে গেল আমাদের লেটার রাইটিং, পরে হচ্ছে রিপোর্ট রাইটিং। নাম্বার 3 টপিকটা দেখতে পাচ্ছ, প্রেসিস রাইটিং, ঠিক আছে, প্রেসিস রাইটিং। আচ্ছা, প্রেসিস রাইটিং, এই প্রেসিস রাইটিংটা হচ্ছে কি, আমাদের অলমোস্ট হচ্ছে এটা একটা নিয়ম আমাদের রয়েছে, আমরা পরে দেখবো। মোটামুটি 1/3 লেখা হয়ে থাকে, ঠিক আছে, 1/3 লেখা হয়ে থাকে এবং 3rd পার্সনে লিখতে হয়, ঠিক আছে।
এছাড়া হচ্ছে কি, যেগুলো আমাদের ডিরেক্ট কোট থাকে বা কিছু থাকে সেগুলোকে লেখা যায় না, ইনডিরেক্ট কোটে লিখতে হয়, কোনো রকম রূপক বা এরকম কিছু থাকলে সেগুলো লেখা যায় না, ঠিক আছে। বা ধরো কোনো কিছু উদ্ধৃতি থাকলে কিছু লেখা যায় না, আমাদের পুরো বিষয়টাকে পড়ে নিতে হয় এবং নিজেদের মতো করে প্যারাফ্রেজিং করতে হয়। মানে আমাদের বুঝে নিতে হয় যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটার মাধ্যমে বা এই প্যাসেজটার মাধ্যমে কি বলা হচ্ছে, সেই প্যাসেজটা ভালো করে বোঝার পরে আমাদেরকে নিজের মতো করে আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ এটাকে লিখতে হয়, নিজের মতো করে, একদম নিজস্বতা থাকবে এখানে। কোনো যদি তুমি প্যাসেজ থেকে একটা ওয়ার্ড না নাও, তাকে সেটা সব থেকে ভালো হয়, ঠিক আছে, না নিলেই ভালো হয়। বোঝা গেল? আচ্ছা, সামারি রাইটিংটা আমাদের এখানে থাকে না, বোঝা গেল? সামারিটাও কিন্তু 1/3 লিখতে হয়, কিন্তু সামারির ক্ষেত্রে তোমার একটা লাইসেন্স থাকে, তুমি প্যাসেজ থেকে প্রশ্নটা নিতে পারো, ওয়ার্ড দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরকম কিছু ডিফারেন্স আছে, যেরকম আমি প্রেসি রাইটিংটা নিয়ে বলছি, আমাদের যেহেতু বাংলা বা ইংরেজিতে এটাই থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের একটা লিখতে হয়। আচ্ছা, এবার প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড বলছে এই প্রেসিস রাইটিংটা একটু ইংলিশ লিটারেচার ওরিয়েন্টেডই প্রতি বছর আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটা ভালো করে দেখো, ঠিক আছে, কোনো বছর ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে আসে, কোনো বছর চসারকে নিয়ে আসে, ঠিক আছে, বা কোনো একটা ইংলিশ লিটারেচারকে নিয়ে আসে, এরকম ভাবে হয় সাধারণত, ঠিক আছে, ট্রেন্ড বলছে। প্রেসিস রাইটিংটা একটা আছে এখানটাতে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কম্পোজিশন। এই যে কম্পোজিশন, এই যে জায়গাটা তৈরি হচ্ছে 2018 এর পর থেকে, তোমরা দেখবে 2018 অব্দি আমরা দেখেছি এখানটাতে, 17-18 অব্দি আমরা এখানে দেখতে আগে রাইট আ ডায়লগ রাইটিং ছিল। এই ডায়লগ রাইটিংটাকে রিপ্লেস করে এখানে রাইট আ কম্পোজিশন বলা হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু এসে উল্লেখ করা হলো না, কম্পোজিশনের কথা উল্লেখ করা হলো, ঠিক আছে। এই কম্পোজিশন মানে হচ্ছে এসে রাইটিং, ঠিক আছে। এসে রাইটিং কিভাবে লিখতে হবে সেই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো, ঠিক আছে। এটাও আমাদের 40 মার্কসের থাকবে, বোঝা গেল? আচ্ছা, এসে রাইটিংটা হয়ে গেল, 4টে টপিক হয়ে গেল, এবং তার সাথে আরেকটা টপিক হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে। ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের বাংলাতে হচ্ছে তোমাদের E2B, ঠিক আছে, বাংলাতে হচ্ছে E2B থাকে, আর ইংলিশে হচ্ছে B2E থাকে, বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে। যার যেটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবার দেখা যাচ্ছে কোনো বছরে একটাই ট্রান্সলেশন থাকে, কোনো বছরে দুটো করে ট্রান্সলেশন থাকে, ঠিক আছে। লাস্ট যে মেন্সটা হলো সেখানে দুটো করে ট্রান্সলেশন ছিল, তার আগেরটাও তাই ছিল, ঠিক আছে, মোরাললেস এরকমই থাকে। এবং এটা দেখা যাচ্ছে যে ট্রান্সলেশনের জায়গাটা আমাদের যে সমস্ত মানে কি বলবো যে সাহিত্য বা উপন্যাস রয়েছে, সেটা বাংলা ইংরেজি যাই হতে পারে, বিশেষ করে বাংলাতে সেই বাংলা উপন্যাসগুলো থেকে নিয়ে আসা হয়, ঠিক আছে। এই লাস্ট বার এসেছিল হচ্ছে তোমার পথের পাঁচালী থেকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তার আগে একটা পিছাবনি থেকে দেওয়া হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়, খুব বিখ্যাত একটা জায়গা, ঠিক আছে। তারপর রবীন্দ্রনাথকে নিয়ে লেখা হয়েছিল, আর তার আগে কিছুদিন আগে তার আগে দেওয়া হয়েছিল মহেশ্বেতা দেবী অরণ্যের অধিকার থেকে, ঠিক আছে। তো এরকম ভাবে বিভিন্ন সাহিত্যধর্মী কোনো প্যাসেজ দেওয়া হয়ে থাকে, এগুলো কিন্তু ট্রান্সলেট করা একটু ভালো করে আমাদের শিখতে হয়, ঠিক আছে। আমরা এখানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করব, এগুলোই একটু ভালো করে বুঝতে হবে যে আমরা এখানে কি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করব, নাকি স্যার এটা একটু আমরা একটু অন্যরকম ভাবে করবো। মানে আমরা কি পুরো মানে আক্ষরিক অনুবাদ করব, নাকি আমরা ভাবানুবাদ করব, ঠিক আছে। এই ভাবানুবাদের আর্টটা তোমাকে শিখতে হবে, ঠিক আছে, ভাবানুবাদ কিভাবে করা যায়, ঠিক আছে। একটা বই যখন তুমি বাংলাতে পড়েছো, সেই বইটা যদি আবার ইংরেজিতে একই রকম ভাবে অনুবাদ করা থাকে, আক্ষরিক অনুবাদ, সেটা কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না, ঠিক আছে। আমাদের একটু অন্যরকম ভাবে ব্যাপারটা লিখতে হয়, তাহলে কি হয়, আমরা ইন্টারেস্ট গ্রো করি যে হ্যাঁ এটা একটু অন্যরকম ভাবে লেখা হয়েছে, ঠিক আছে। মানে আমি যদি বলি যে আগের বাংলা অনুবাদে আমি পড়েছি লোকটি দরিদ্র, ঠিক আছে, আমি যখন ইংরাজি অনুবাদটা পড়ছি তখন আমি পড়ছি যে দারিদ্র বা দরিদ্রতা গ্রাস করেছিল লোকটিকে, ঠিক আছে, বা লোকটিকে দরিদ্রতা গ্রাস করেছিল, বা দারিদ্র গ্রাস করেছিল। আমি যদি এরকম ভাবে দেখি, ব্যাপারটা হলে ভাবানুবাদ করে দেওয়া, একই জিনিস, লোকটি দরিদ্র, ঠিক আছে, কিন্তু আমি একটুখানি জাস্ট ওটাকে একটুখানি ভাবানুবাদ করে এরকম ভাবে উল্টে পাল্টে দিলাম, ঠিক আছে। তো সেই ব্যাপারটা আমরা দেখবো কিভাবে একটু ভাবানুবাদ করা যায়, এই ভাবানুবাদের স্টাইলটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। আমরা আক্ষরিক অনুবাদ না করে সেগুলো ভাবানুবাদ করবো, এবং সেখান থেকে কিভাবে আমরা নাম্বারটা অ্যাচিভ করে নিয়ে আসবো, এই আর্টগুলো তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। যদি এরকম ভাবে তোমরা করতে পারো, তাহলে ডেসক্রিপটিভে আউট অফ 200 এখন কিন্তু 150+ স্কোর করা যাচ্ছে। আর যখন তুমি 150 স্কোর করে নেবে, তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটা অ্যাডভান্টেজে চলে গেলে মেন্সের জন্য, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে থাকবে। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, প্রথম থেকে ডেসক্রিপটিভকে অবহেলা করে। প্রথম থেকে আমি বলছি, একদম প্রথম থেকে তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে, সেটা ইংরাজি বাংলা যাই হোক না কেন,
ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। আর ডেসক্রিপটিভ এমন একটা জায়গা যেটা একদিনে তৈরি হয় না, সেটাকে রেগুলার প্র্যাকটিস করে আমাদেরকে শিখতে হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মেন্সের পেপার 2 তে আমাদের ইংরেজি জায়গাটা আছে। তাহলে এই 5টা টপিক আমাদের থাকবে, এই 5টা টপিক হচ্ছে আমাদের 40 মার্কসের। ঠিক আছে, তাহলে 200 হয়ে গেল কম্পালসারি পেপার। বাংলা এবং ইংরাজি এই দুটো হচ্ছে কম্পালসারি পেপার, যেখানে 200 ইচ থাকে। ঠিক আছে, আর এই পেপারগুলোতে সব দুটো করে সাবজেক্ট আছে, দুটো তিনটে করে সাবজেক্ট আছে। এটাতে দুইয়ের বেশি সাবজেক্ট আছে, এগুলো সব দুটো করে সাবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম তোমাদেরকে, একমাত্র বাংলা যেহেতু প্রিলিমিনারি থাকে না, তাই জন্য মেন্স এবং প্রিলিমস এই দুটো মিলে ইংলিশের ওয়েটেজ কিন্তু 225। এই ওয়েটেজ কিন্তু কোনো কোনো সাবজেক্টে নেই, এটা কিন্তু ভুললে হবে না। ঠিক আছে, হিস্ট্রিতে হয়তো 50 মার্কসের হচ্ছে প্রিলিমিনারি থাকে, কিন্তু মেন্সে কিন্তু 100 মার্কস, 150। ঠিক আছে, 150 বেশিরভাগই হচ্ছে 150-তে। একমাত্র ইংলিশ হচ্ছে ওয়েটেজ হচ্ছে 200 + 25, সেটা 225 এই ওয়েটেজ থাকছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পরে চলে আসি। আচ্ছা, অপশনাল পেপারে তোমরা দেখতে পাচ্ছ কি কি থাকে, আমি লিখে দিয়েছি। এটা ইংরেজি সিলেবাসটাও আমি তোমাদের দেখিয়ে দেবো পরে, যদি কেউ ইংরেজি অপশনাল রাখতে চাও। হুম, আচ্ছা, তার সাথে তোমরা পিটি, তোমরা জানো লাস্টে পিটি হয়, ঠিক আছে, সেটা তোমরা জানো। এগুলো আমি আর বিস্তারিত আলোচনা করছি না, এগুলো সব লেখা আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এইখানে সব লেখা রয়েছে, এগুলো সব তুমি দেখে নেবে, যেটা বললাম। আচ্ছা, আর এখানে তোমাদের ইংরাজি যদি কেউ অপশনাল নাও, তার সিলেবাসটা আমি দিয়ে রেখেছি, সেগুলো দেখে নিতে পারো। পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার থাকে অপশনালের জন্য, সেটা তোমাদের জন্য দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। আচ্ছা, মোটামুটি প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ ট্রেন্ড বলছে, ঠিক আছে, মোর অর লেস আমরা যদি দেখি, আমি জেনারেলটা নিয়ে কথা বলছি, 2018 থেকে মোটামুটি কাট অফ দেওয়া শুরু হয়েছে। এর আগে পর্যন্ত কাট অফ দেওয়া যেত না, দেওয়া থাকতো না। 2018 থেকে মোর অর লেস তুমি দেখতে পাচ্ছ মোটামুটি 97, 105, 127। তাহলে এই বছর 127 এবং 130, এই দুটো বাদ দিয়ে আগে মোটামুটি 120-র আশেপাশে কিন্তু কাট অফ থাকতো। এখন সেটা 130 গেছে, মানে আমাদের কাছে সেফ স্কোর হচ্ছে 135। এটা করলে তুমি কিন্তু প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাচ্ছ। তাহলে তোমার এই পিছুটান থাকছে না, আমি প্রিলিমিনারি কোয়ালিফাই করবো কি কোয়ালিফাই করবো না। তাহলে আমরা মোটামুটি এই টার্গেটটা নিয়ে পড়াশোনা করবো। আর এই টার্গেটটা নিয়ে পড়াশোনা করতে গেলে ইংরাজিতে আমাকে কিন্তু 20 অ্যাবাভ তো রাখতেই হবে, যত বেশি থাকবে তত ভালো। 23, 24 যত বেশি থাকবে তত ভালো। ঠিক আছে, আচ্ছা, আমি পরে অন্যান্য কাট অফ গুলোকে তোমাদের রেখে দিয়েছি, কোন বছর কেমন কি ছিল, একটা প্রেডিক্ট করা, এগুলো প্রেডিক্টেড। ঠিক আছে, সেই কাট অফ গুলো তোমরা দেখে নিতে পারবে কেমন ছিল, তোমরা একটা আইডিয়া পাবে। ঠিক আছে, আর প্রতি বছর কেমন কি ডাকা হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রিলিমিনারি কত কি ডাকা হচ্ছে মোটামুটি দেখো। ঠিক আছে, এই লাস্টে মোটামুটি 5000 টাকা হয়। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে ট্রেনটা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আচ্ছা, মেন্সের কি কাট অফ থাকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। 2021-এ গ্রুপ এ বি তে কাট অফ কি ছিল। ঠিক আছে, এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল, তোমরা দেখে নিতে পারবে। এ সার্ভিসের জন্য কি আছে, এই যে এ সার্ভিসের জন্য দেখতে পাচ্ছ এটা, কারণ এখানে আমি বারবার করে বলছি যে এই 896 এর মধ্যে যদি ইংরাজি ডেসক্রিপটিভের জায়গাটা যদি তোমরা অ্যাচিভ করতে পারো 150, আর ধরে নিলাম বাংলাতেও তুমি মোটামুটি 140 পাচ্ছ, তাহলে এই দুটো জায়গা কিন্তু তোমাকে পৌঁছে দিচ্ছে 290-তে, যেটা কিন্তু তুমি দেখো 300 মার্কস তুমি পেয়ে যাচ্ছ এর মধ্যে। আর বাদ বাকি তোমাকে 596 তোমাকে রাখতে হচ্ছে, তাহলে কিন্তু তুমি এই জায়গাটা অ্যাচিভ করে নিচ্ছ। বাদ বাকি 4টে জায়গা মিলে তোমাকে 800-র মধ্যে এটা পেতে হচ্ছে। তাহলে এইখানটা কতটা অ্যাডভান্টেজ দিচ্ছে বুঝতে পারছো? যে ডেসক্রিপটিভে নাম্বারটা তুলে নিচ্ছে, তার ক্ষেত্রে এইখানে কত অ্যাডভান্টেজ সে পেয়ে যাচ্ছে। কারণ এমসিকিউ পেপার গুলো কি হয়, এমসিকিউ পেপার গুলো অন অ্যান অ্যাভারেজ সমান হয়, কিন্তু তোমার এইখানটা কিন্তু সবাই অ্যাচিভ করতে পারবে না। আমাদের টার্গেট থাকবে এমন ভাবে লেখাটা প্র্যাকটিস করবো যেখানে আমি ইংরেজিতে অন্তত 140+ স্কোর করে আসবো আউট অফ 200। করা যায়, প্রিভিয়াস ইয়ারে আরটিআই রিপোর্ট তাই বলছে, করা যায়। ভালো লিখলে নাম্বার আসে, এমন নয় যে ভালো লিখলে নাম্বার দেয় না, আসে। ঠিক আছে, আচ্ছা, তো বি এর ক্ষেত্রেও তাই, বি এর ক্ষেত্রে 944 এরকম ছিল। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে তোমরা দেখে নিতে পারছো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার পিটি দিয়ে আর কি কাট অফটা আছে এখানে। ঠিক আছে, পিটি দেওয়ার পরে কত হয়েছে সেটা। ঠিক আছে, এটা গ্রুপ বি তে 200 আউট অফ 200 পিটিটা যোগ করে, এটা আউট অফ 200 পিটিটা যোগ করে এই নাম্বারটা থাকছে। তার মানে এই যে নাম্বারটা পাচ্ছে 1070.30 আর 1051.81, এই জায়গাটা পাচ্ছে হচ্ছে যে ক্লিয়ার করছে এবি গ্রুপটা। ঠিক আছে, তো এটা রয়েছে। আচ্ছা, এবার আমি আসি হচ্ছে প্রিলিমিনারি প্রশ্নপত্রের ট্রেন্ড কি বলছে। ঠিক আছে, প্রিলিমিনারি ট্রেন্ড কি বলছে, প্রিলিমিনারিতে প্রশ্নপত্র কেমন আসে প্রতি বছর, সেই জায়গাটা আমরা এবার চলে যাচ্ছি।
ভালো করে দেখো, আমি একদম তোমাদের জন্য 2023 থেকে একদম 2009 এই পুরো জায়গাটা কভার করেছি, পুরো এরিয়াটা আমি কভার করেছি, কি ভাবে প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন হয়, আমি সবটা অ্যানালিসিস করছি। দেখো, প্রথম টপিকটা যেটা প্রিলিমিনারিতে প্রতি বছর আসে সেটা হচ্ছে সিনোনিম। তুমি দেখতে পাচ্ছ প্রতি বছর সিনোনিম টপিকটা থেকে অন অ্যান অ্যাভারেজ তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি বছর আমরা কিন্তু অন অ্যান অ্যাভারেজ, আমি যদি এই দুটো বছর বাদ দিই, 23 সালটা এবং 14 সালটাকে বাদ দিই, বাদ বাকি কিন্তু প্রতি বছর 3 থেকে 4টে প্রশ্ন অ্যাভারেজ এসছে। ঠিক আছে, সিনোনিম 2023-তে কিন্তু সিনোনিমের একটা চেহারা বদলেছে, কারণ সিনোনিমটাকে অন্যভাবে দেয়া হচ্ছে। সবসময় যে সিনোনিম লিখে দিচ্ছে এমন নয়, ঠিক আছে, কিছু সেম মিনিং, নিয়ারেস্ট মিনিং, ঠিক আছে, সেম মিনিং, নিয়ারেস্ট মিনিং, এরকম বিভিন্ন ভাবে আসছে। আমি তোমাদের দেখাবো প্রশ্নগুলো। আচ্ছা, কখনো দুটো সেন্টেন্স দিচ্ছে, তার মধ্যে দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে, এরকম ভাবে সিনোনিম দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার জন্য 2023-তে প্রচুর পরিমাণে সিনোনিম চলে এসেছিল। তাহলে অন অ্যান অ্যাভারেজ এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো একটা ওয়েটেজ আছে, তাহলে এইখানটা খুব ভালো করে পড়তে হবে। নাম্বার 2, অ্যান্টোনিম, বিপরীত শব্দ। এখান থেকেও দেখো অন অ্যান অ্যাভারেজ তুমি 2 থেকে 3টে প্রশ্ন পাচ্ছ, ঠিক আছে, প্রতি বছর ট্রেন্ড বলছে। তাহলে এই টপিকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম্বার 3, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, FIB। এই টপিকটা এত ইম্পর্টেন্ট, পিএসসি যে কোনো পরীক্ষাতে, এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মিসলেনিয়াস হোক, মিসলেনিয়াসের ধরো মেন্স হোক, মিসলেনিয়াসের প্রিলিতে থাকে না ইংরেজি, মেন্স হোক, ঠিক আছে, ক্লার্কশিপ হোক, আচ্ছা, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট হোক, ঠিক আছে, আচ্ছা, এই ধরনের সব পরীক্ষাতে। ঠিক আছে, আচ্ছা, এই বাদ বাকি যে পরীক্ষা রয়েছে সব পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট FIB। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি FIB থেকে অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর প্রতিটা পরীক্ষাতে 5 থেকে 6টা প্রশ্ন থাকেই থাকে। ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, কখনো বলে চুজ দা কারেক্ট ওয়ার্ড, বা চুজ দা নিয়ারেস্ট ওয়ার্ড, এরকম বিভিন্ন রকম থাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তো এই টপিকগুলো বিভিন্ন ভাবে আসে, সেগুলো কিভাবে আসে আমরা প্রশ্নপত্র যখন দেখবো আরো ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। অন্যান্য কিছু বছরে দেখতে পাচ্ছ তুমি 9 থেকে 10টা প্রশ্ন এসেছে, বা খুব বেশি দিন না, আমরা 2019-18 সালের যদি কথা বলি সেক্ষেত্রে দেখো, বা 19-20 সালের কথা বলি, 20-19-18, তখনও কিন্তু তুমি মোটামুটি দেখো দেখতে পাচ্ছ 8 থেকে 9টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, রিসেন্ট ইয়ারে বলছে এটা একটু কমে গেছে, কারণ সিনোনিমের জায়গাটা একটু, সিনোনিম অ্যান্টোনিমটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো আবার 2024 এর পরীক্ষাতে যেটা আসছে সেখানে আবার হয়তো FIB থেকে বেশি প্রশ্ন আসতে পারে। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ান ওয়ান সাবস্টিটিউশন, ও এক কথায় প্রকাশ। এটা আমাদের একাডেমিক্যালি খুব একটা পড়াশোনা হয়নি, ঠিক আছে, এখানে এসে পড়তে হয়। এক কথায় প্রকাশ আমরা জানি, বাংলায় পড়ে অভ্যস্ত, ইংরেজিতে এবার পড়তে হবে। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ তুমি দেখতে পাচ্ছ 3 থেকে 5টা প্রশ্ন এখানে আসে, 3 থেকে 4টে প্রশ্ন খুব বেশি হলে। ঠিক আছে, আসেই আসে। ঠিক আছে, এবার ওয়ান ওয়ার্ড গুলো কেমন স্যার আসে, দেখো, কিছু হত্যা রিলেটেড আসে। ঠিক আছে, কিছু হত্যা রিলেটেড আসে, অনেক ক্ষেত্রে কিছু হত্যা রিলেটেড বাদ দিয়েও আমি সাইন্টিফিক কিছু ওয়ার্ড আসে, সাইন্টিফিক কিছু ওয়ার্ড থেকেও আসে। এরকম বিভিন্ন রকম প্রশ্নপত্র হয়, আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলে আরো ভালো করে বুঝতে পারবো কি ধরনের প্রশ্ন আসে। এরপরে হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনটা আমি একটু মেনশন করে দেওয়া ভালো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে বেশি আসে, বা যাকে ফিক্সড প্রেপোজিশনও বলা হয়। ঠিক আছে, এখান থেকে এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন ভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ইম্পর্টেন্ট, তেমন ভাবে একই রকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটাকে ভালো করে আমাদের মুখস্থ করতে হয়, বুঝে মুখস্থ করতে হয়, সেটা আমি বলে দেবো কিভাবে করবে। 2 থেকে 3টে প্রশ্ন আসেই আসে অন অ্যান অ্যাভারেজ। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আমরা ছোট থেকে পড়ে আসছি, গ্রুপ ভার্বও বলা হয়, এখান থেকে আমরা 2টো প্রশ্ন আশা করতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে ইডিয়াম। ঠিক আছে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস বলে আর কি, যেটা এখান থেকে কিন্তু আমরা 2 থেকে 3টে প্রশ্ন পাবোই পাবো। ঠিক আছে, রিসেন্ট ইয়ারে তুমি দেখতে পাচ্ছ যে একদম এটা 23, 22, 21-এও 4টে প্রশ্ন পেয়েছে। ঠিক আছে, তো এরকম আমরা অন অ্যান অ্যাভারেজ পেয়ে থাকি। এবার যে টপিকটা রয়েছে আর একটা হচ্ছে মিসলেনিয়াস। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে 20 অব্দি অ্যাচিভ করা যায়, মোটামুটি একটু পড়াশোনা করলে, কিন্তু এই যে 20 থেকে 25 যাওয়ার জন্য কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু পুট ইউর আর্নেস্ট এফার্ট। ঠিক আছে, কারণ যদি একটু এক্সট্রা মার্কস পেতে চাও তাহলে তোমাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে। এইবার স্যার
পিএসসির কিছু ট্রেন্ড আছে, প্রতি বছর পিএসসি না কিছু নতুন নতুন টপিক নিয়ে আসে। প্রতি বছর দেখবে যখন ইংরেজি প্রশ্নটা তুমি খুলবে তখন দেখবে প্রতি বছর ডাব্লিউবিসিএস এ কিছু নতুন নতুন প্রশ্ন আসেই আসে। ঠিক আছে, এখানে কি আসে 2017-এ যদি তুমি দেখাও সেখানে দেখবে পিএসসি প্রশ্ন করেছিল একটা ফরেন ওয়ার্ড থেকে, ফরেন ওয়ার্ড। ঠিক আছে, আলামোড, আলামোড বলেছিল। আলামোড হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড দ্যাট মিনস ফ্যাশনেবল। ঠিক আছে, আচ্ছা কোনো আবার রিসেন্ট আমি যদি 2023-তে দেখি, 22-23 দিকে দেখি, 22 দিকে, ঠিক আছে 22, আচ্ছা 23-তে আমরা দেখবো কিছু একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম থেকে প্রশ্ন করেছে, যেটা কিন্তু আমাদের শুধুমাত্র ইংরেজিতে নয়, আমরা কিন্তু জিকে ফিকে বা জেনারেল স্টাডিজ বলা ভালো, এখানে আমরা পড়াশোনা করি। ঠিক আছে, সেখানে অ্যাব্রিভিয়েটেড কিছু ফর্ম থেকে প্রশ্ন করে হঠাৎ করে। কেন স্যার? কারণটা হচ্ছে এইগুলো নিউজ পেপারের ট্রেন্ড ছিল, নিউজ পেপারের ট্রেন্ড ছিল। এবং আমরা দেখবো কিছু কিছু সিনোনিম বা অ্যান্টোনিম প্রশ্ন এসেছে রিসেন্ট ইয়ারে, যেখানে আমরা কেন আমি নিউজ পেপারটার কথা বারবার করে বলছি, যে দেখবো সেখান থেকে এই রিসেন্ট পেপারগুলোতে, ইন্ডিয়ান এক্সপ্রেসে বা অন্যান্য পেপারে হাইলাইটেড ছিল যে ওয়ার্ডগুলো, সেখান থেকে প্রশ্ন করেছিল। আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে অ্যাব্রিভিয়েটেড ফর্ম থেকে হতে পারে, আচ্ছা বিভিন্ন সাইন্টিফিক টার্মের উপর হতে পারে, আমি বলেছিলাম সাইন্টিফিক টার্ম, ঠিক আছে, যেগুলো আমরা বায়োলজিতে পড়ি, ঠিক আছে, সেগুলো থেকে প্রশ্ন হয়। আচ্ছা কিছু আমরা যে অ্যানালজি পড়ি জিআইতে, সেই অ্যানালজি থেকে প্রশ্ন করেছিল। ঠিক আছে, এরকম ভাবে আসে, বোঝা গেল? তো এরকম আচ্ছা বিভিন্ন, আচ্ছা এবার রিসেন্ট ইয়ারে 2022 সালে বলছি ক্যাঙ্গারু ওয়ার্ড। ক্যাঙ্গারু ওয়ার্ড কি, অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড কি, আমি সেগুলো দেখাবো, যেটা অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড থেকে এসেছিল। ঠিক আছে, যেগুলো জিনিসটাও দেখাবো ক্যাঙ্গারু ওয়ার্ড, অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড কি, সেখান থেকে একটা প্রশ্ন করেছিল। এই যে ব্যাপারটা, এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন কিন্তু ওরা একটু আলাদা করে। আচ্ছা আর একটা বলা ভালো, হোমোনিম থেকে প্রশ্ন করছে। হোমোনিম প্যারোনিমের যে টপিকটা, এখান থেকেও কিন্তু প্রশ্নপত্র আসতে শুরু করেছে রিসেন্ট ইয়ারে। দুটো সেন্টেন্স দিচ্ছে, দুটো সেন্টেন্স দিয়ে ওয়ার্ডটাকে রিপ্লেস করতে বলছে, বা দুটো সেন্টেন্স দিচ্ছে, দুটো শব্দকে হোমোনিম হিসেবে ব্যবহার করছে। এই ট্রেন্ড গুলো কিন্তু আসছে। আচ্ছা তোমরা যদি 2022 এর কথা বলি, যদি অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, 2022-তে আমাদের পিএসসি তে কিন্তু কখনো এই যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট যেটা বলে, এই টপিকটা কিন্তু আসে না। ওই একটা বছরে কিন্তু সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকেও প্রশ্ন দেওয়া হয়েছিল আইনস্টাইন নিয়ে, আমি দেখবো প্রশ্ন যখন করাবো, আইনস্টাইন থেকেও প্রশ্ন এসেছিল ওখানে। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু আমাদেরকে করে ফেলতে হবে। কিন্তু এই সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু সেন্ট্রালের পরীক্ষাতে আসে, রাজ্যের কোনো পরীক্ষাতে আসে না, বা মানে কিছু কিছু পুলিশের পরীক্ষাতে আসে, বাদ বাকি কিন্তু আসে না, আসতে দেখা যায় না। ঠিক আছে, বা দেখা যায়নি। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট খুবই সোজা জিনিস, এমন কিছু ঘাবড়ানোর কিছু নেই, তবে এসেছে, আমি বলছি এসেছে। মানে এই যে 5টা প্রশ্ন না, ওরা এই 5টা প্রশ্ন প্রতি বছর এইগুলোতে কি করে এক্সপেরিমেন্ট করে। ঠিক আছে, যে কিছু নতুন জিনিসপত্র ইন্ট্রোডিউস করার চেষ্টা করে, যেগুলো হয়তো স্টুডেন্টরা হঠাৎ করে দেখলে ঘাবড়ে যাবে। এমন কিছু বিরাট কঠিন কিছু নয়, কিন্তু ঘাবড়ে যাবে। আচ্ছা কিছু সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দেওয়া হয়, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দেওয়া হয়, যেগুলো খুব কনফিউজিং। যেমন একটা অ্যালামনাস থেকে এসেছিল, অ্যালামনাস, অ্যালামনি। ঠিক আছে, এই একটা মানে সিঙ্গুলার প্লুরাল ফর্মের একটা যে আলাদা ব্যাপার, এইগুলো এসেছিল। আচ্ছা কিছু প্লুরাল ফর্মে এমন আসছিল, যেমন হচ্ছে ডটার ইন ল, 2018 কি 19 এর কথা বলছি, ডটার ইন লর প্লুরাল ফর্ম কি হবে। ঠিক আছে, অনেকে হয়তো ডটার ইন লস করে দেবে। এই যে কনফিউজিং জিনিস, মানে একটু একটু পার্থক্য, এই পার্থক্যগুলো থেকে কিন্তু ওরা টার্গেট করে এই জায়গাগুলো, যাতে যেখানটাতে একটা ফাঁদের জায়গা রয়েছে, যে ফাঁদে তুমি পা দেবেই দেবে, এবং সেই অপশনটা ওরা প্রথমে রাখবে। তাড়াহুড়োতে কি করবে, 2.5 ঘন্টা সময়, প্রচুর সময় রয়েছে স্যার, হট করে মানে তারা তো তাড়াহুড়ো করতে গিয়ে সেই আনসারটা করে ফেলবে, ওরা জানে সেই জায়গাটা পা দেবে। ঠিক আছে, তো এই যে ওদের সাইকোলজি গুলোকে ভালো করে বুঝে আমাদের কিন্তু আনসার করতে হবে, আমাদের খুব ঠান্ডা মাথায় করতে হবে। কারণ তুমি মানে থ্রু আউট দ্য হোল ইয়ার কি প্রিপারেশন নিয়েছো, তোমার কিন্তু ওই 2.5 ঘন্টা পেপার ডিসাইড করবে যে তুমি কত প্রিপারেশন নিয়েছো। অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু মাথা ঠান্ডা না রাখতে পারার জন্য অনেকের পরীক্ষা খারাপ হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে পরীক্ষায় আমাদের বসা উচিত, বসতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? বলো এইখানে, বলো যে অবজেক্টিভ ইংলিশের জায়গাটা সবাই বুঝতে পেরেছো কিনা, কোনো ডাউট থাকলে বলো। অ্যান্টোনিম সিনোনিম কি করে পাবে সব আমি তোমাদেরকে দিয়ে দেবো, কমন কিভাবে পাবে। ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ার বেস্ট সবকিছু তোমাদেরকে দিয়ে দেবো, সে নিয়ে চিন্তা নেই। সবার কাছে ক্লিয়ার হচ্ছে? স্যার কান্ট হেয়ার ইউর ভয়েস। আচ্ছা আমার তো ভয়েস শোনা যাচ্ছে, আশা করি সবার কাছে, নাকি? যদি না শোনা যায় একটু রিফ্রেশ করে নিও,
আর না হলে একটু রিজয়েন করে নিন। ওকে ওকে, ঠিক আছে, সবাই আশা করি মানে এই জায়গাটা বুঝতে পারছো, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের কিন্তু হ্যাভারিং করতে হয়, বুঝতে পেরেছো ব্যাপারটা? আমি বলতে চাইছি যে এই জায়গাগুলো যদি আমার কাছে, কি বলতো, যখন তুমি পড়তে বসছো না, তুমি একটা বই পড়তে বসছো বা কিছু একটা মেটেরিয়াল পড়ছো, যদি পড়ার আগে তোমার কাছে তোমার ভিশনটা ক্লিয়ার হয় যে হোয়াট টু স্টাডি এন্ড হোয়াট নট টু স্টাডি, এই জায়গাটাও তোমার কাছে যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তুমি খুব সহজে পড়ে ফেলতে পারবে। মানে পড়াটা কিন্তু খুব একটা সময় সাপেক্ষ নয়, তোমার এই স্ট্র্যাটেজিটা ঠিক করা এটা কিন্তু সময় সাপেক্ষ। বোঝা গেল? ওই জন্যই বলছি তোমার স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে যে কিভাবে আমি পড়বো। অন্ধের মতো পড়বো, ঠিক আছে, এটা ব্লাইন্ডলি পড়ে গেলাম প্রথম থেকে শেষ অব্দি, স্যার পুরো বইটা পড়ে ফেলেছি, তারপরেও স্যার কমন মানে করতে পারলাম না পরীক্ষাতে। হ্যাঁ, কারণ হবে না, তুমি মানে সারা বইটা পড়ে ফেলার জন্য তো পরীক্ষাটা হয়নি। তোমাকে পড়তে হবে হাউ টু স্টাডি ওয়াইজলি, ঠিক আছে, ইউ হ্যাভ টু বি ওয়াইজ এনাফ, ঠিক আছে? কারণ তুমি এখানটাতে মানে একটা গেস করছো, সেই গেসিং পাওয়ারটাও তোমাকে এমন থাকতে, ওয়াইল্ড গেস করলে হবে না, ওয়াইজ গেস করতে হবে, ঠিক আছে? হয়তো সব প্রশ্ন তুমি কমন পাবে না, ঠিক আছে, কিছু প্রশ্ন তোমার কাছে আনকমন থাকবে, তবুও তোমাকে কি করতে হবে, ওই যে তুমি যে হোল মানে প্রিপারেশনটা করেছো তার উপরে তোমাকে কিছু কোয়েশ্চেন কি হচ্ছে ওয়াইজ গেস করে আসতে হবে, ঠিক আছে? তার মানে কিন্তু ওয়াইল্ড গেস না যে জানি না একদম না, ঠিক আছে, আমি জানি 50-50 জানি, এরকম ব্যাপার। তো তখন এইগুলো তোমাকে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এবার দেখো, আমি কেন তোমাদেরকে ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলছি বা টাইমস অফ ইন্ডিয়ার কথা বলছি, এটা সবার কাছে সহজলভ্য, ঠিক আছে, সবাই মোটামুটি এটা পায়। ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখো তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিছু ওয়ার্ড দেখো আমি বলেছি যেগুলো হচ্ছে রিসেন্ট ইয়ারে ছিল, 2022-23 যে প্রশ্নগুলো হয়েছে, সেখানে দেখো আমরা এগুলোকে অ্যাভয়েড করে চলে যাই। কেন এখানে অ্যাভয়েড করবো না, দেখো এখানে ওয়ার্ডগুলোকে আমি চিনিয়ে দিচ্ছি এখন, তারপরে তোমাকে দেখাবো প্রশ্নে। দেখো এখন এখানে নার্সিসিস্ট ওয়ার্ডটাকে চিনে রাখো, ওয়ার্ডটাকে চিনে রাখো, ঠিক আছে, নার্সিসিজমের ওয়ার্ডটাকে চিনে রাখো। আচ্ছা, এখানে তুমি চিনে রাখো সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস ওয়ার্ডটাকে চিনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি চিনে রাখো লেক্সিকান, সুপারসিলিয়াস তো আমি অলরেডি দেখালাম। আচ্ছা, এবার তুমি চিনে রাখো ক্লেয়ার ভয়েন্ট, ওয়ার্ডটাকে চিনে রাখো, ক্লেয়ার ভয়েন্ট, ঠিক আছে, ক্লেয়ার ভয়েন্ট। ক্লিয়ার ভয়েন্স মানে হচ্ছে যে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, ঠিক আছে, ফোর্সি করতে পারে, ঠিক আছে। প্যারানয়েড, মডার্ন, এই ওয়ার্ডগুলোকে চিনে রাখো, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোকে চিনে রাখো। এখন আমি পরে বলবো যে কোয়েশ্চেন যখন করবো আমরা, তখন বুঝতে পারবো কেন আমি বললাম চিনে রাখো, ঠিক আছে। এই এই যে এই যে এই পেপার কাটিং গুলো রয়েছে না, এগুলো সবই কিন্তু তোমার 2022 বা 23-তে ট্রেন্ডিং ছিল এই ওয়ার্ডগুলো। এই ওয়ার্ডগুলোই কিন্তু পিএসসি ইউজ করেছে তাদের পরীক্ষায় কোয়েশ্চেন করার সময়, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এক্সপ্লেন পেপার, যেখানে হচ্ছে তোমার ইন্ডিয়ান এক্সপ্রেসের এই এই যে পেজটা রয়েছে এক্সপ্লেন্ড, এবং তারপরে হচ্ছে ওপিনিয়ন, ঠিক আছে, এই দুটো পেজ বা এডিটোরিয়াল পেজ, এই যে লেখা রয়েছে এডিটোরিয়াল পেজ, ঠিক আছে, এই জায়গাটা তোমাদের পড়তে হবে। আর ওপিনিয়ন পেজটা, ওপিনিয়ন এবং তার সাথে হচ্ছে এডিটোরিয়াল পেজ, ঠিক আছে, এবং তার সাথে তোমরা এই জায়গাটা এক্সপ্লেন পেজটা বের করে রাখবে। এই তিনটে পেজ তোমাকে পড়তে হবে, যেটা তোমাদের ইনফরমেটিভ এসে লেখার জন্য কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা পড়তে অভ্যাস করতে হবে সবাইকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমাদের জন্য থাকছে। আচ্ছা, এবার ধরো আমরা যেটা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলাম, এবার আমরা দেখে নিই যে প্রশ্নপত্রগুলো কেমন ছিল এবং কিভাবে এসেছে, এবং আমরা যেরকম করলাম সেরকমই এসেছে কি। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম, প্রথম যে প্রশ্নটা বলেছিলাম যে কিছু অ্যাব্রিভিয়েটেড ফর্ম থেকে প্রশ্ন আসে, রাইট? বলেছিলাম অ্যাব্রিভিয়েটেড। দেখো, এটা 2023 প্রশ্ন, প্রিলিমিনারি। Of which of the phrases below is the term blog an abbreviation? ঠিক আছে, তাহলে দেখো এই যে ব্লগ, ঠিক আছে, এই ব্লগ কথাটা, তার মানে এই যে আমরা ব্লগটা লিখছি, তাহলে এটা একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম। তাহলে এইটা অ্যাকচুয়ালি হঠাৎ করে এলো কেন? কারণ এই যে এই ব্লগিং কথাটা বা ওয়েব ব্লগ, এই কথাটা হচ্ছে ওয়েব ব্লগ, এই কথাটা সে বছর ট্রেন্ডিং এ ছিল। কারণ কি, 1997 17 ডিসেম্বর সম্ভবত, ঠিক আছে, এই সময়, ঠিক আছে, ওয়েভলগটা জন বার্গার, জর্ন বার্গার, BARGER, ইনিও যে ওয়েভলগ কথাটা কিন্তু প্রথম টার্মটা কয়েন করেছিলেন। এবার বলা হয়েছে যে এই ব্লগটা কোনটার অ্যাব্রিভিয়েশন। দেখো, চারটে অপশন দিয়েছে, ওয়েভলগ, ওয়েভলগ, ওয়েব ব্লগার, ওয়েব ব্লগিং। আমরা কোনটা করব? ওয়েভলগ, ঠিক আছে।
এবার যদি না জানি তাহলে ওয়েব ব্লগ অনেকে করে ফেলবে। ওয়েব ব্লগ, যেহেতু ব্লগিং অনেকেই জানে ব্লগটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওয়েব ব্লগ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? এটা একটা কি, যেহেতু এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বেসড দেওয়া হয়েছে, কিন্তু তোমরা ভাবছো যে ইংরেজিতে কেন দিল? কারণ কি, সে বছর এটা ট্রেন্ডিং এ ছিল। ঠিক আছে, এই যে অ্যাব্রিভিয়েটেড ফর্মটা কেউ জানে কিনা সেই জিনিসটার জন্য দেওয়া হয়েছে। নাম্বার 2 দেখো, বলছে সিলেক্ট দি ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। মানে যখন তুমি কিছু তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে তোমার অপশনস গুলোকে রিভিউ করা উচিত। ঠিক আছে, তাহলে চারটে অপশন থেকে আমাদের কোনটা কারেক্ট হতে পারে স্যার? দেখো, প্রথমটা বলছে মেক হে while sun shines। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি? তার মানে কি, যখন তোমার সামনে অপরচুনিটি রয়েছে, তুমি সেই অপরচুনিটি বা ফেভারেবল কন্ডিশনটাকে তুমি সবসময় কি করবে, সেই মুহূর্তে তোমাকে এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, যতক্ষণ সেটা আছে তোমার সামনে তখন তুমি তাকে ইউজ করো, আদারওয়াইজ তুমি কিন্তু সেটাকে হারিয়ে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, সিট অন দ্য ফেন্স। সিট অন দ্য ফেন্স বলতে কি বোঝা? দেখো, সিট অন দ্য ফেন্স মানে তুমি এমন একটা জায়গায় রয়েছো, ফেন্সের উপরে রয়েছো। তাহলে দেখো, এটা তুমি কি করছো, রিভিউ, এই যে ডিসিশনের কথা, এটা কিন্তু আসছে না, তাহলে অপশন এ হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে সিট অন দ্য ফেন্স, তুমি ফেন্সের উপর বসে আছো, বেড়ার উপর বসে আছো। তার মানে কি, ইউ আর আনএবল টু ডিসাইড। ঠিক আছে, তুমি কোনো ডিসিশনে আসতে পারছো না। ঠিক আছে, মিনস টু রিমেইন নিউট্রাল অর আনডিসাইডেড। বোঝা গেল? এমন একটা জায়গায় তুমি বসে আছো, এটাকে বলা হয় সিট অন দ্য ফেন্স। তাহলে এটাও হচ্ছে না আমাদের। আচ্ছা, লুক বিফোর ইউ লিভ। ঠিক আছে, করার আগে তুমি ব্যাপারটা ভাবো, ভালো করে বোঝো। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কি আসছে? এটা আমাদের কিন্তু আসছে অপশনটাতে। তাহলে লুক বিফোর ইউ লিভ মানে আমাদের কেয়ারফুলি কোনো কিছু করার আগে, আমাদের কিছু ডিসিশন নেওয়ার আগে আমাদের ভাবা উচিত, তবে লুক বিফোর ইউ লিভ। নাম্বার 4 হচ্ছে কিল দ্য গোল্ডেন গুজ টু ডিস্ট্রয়। তার মানে কি, তুমি গোল্ডেন গুজকে মেরে ফেলছো। তার মানে কি, ইউ আর ডিস্ট্রয়িং আ ভ্যালুয়েবল সোর্স অফ ইনকাম বা ওয়েলথ। তোমার কাছে যে সম্পদ ছিল সেটাকে তুমি নষ্ট করে ফেলছো, প্রিসিয়াস সম্পদটাকে তুমি নষ্ট করে ফেলছো। দ্যাট ইজ কল্ড হচ্ছে কিল দ্য গোল্ডেন গুজ। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এই চারটে অপশনকে নিয়ে স্টাডি করলাম আমরা। আচ্ছা, নেক্সট দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দেখতে পাচ্ছ, এটা ইডিয়াম থেকে দেওয়া হয়েছিল, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, শি ওয়াজ ইন্টারেস্টেড। তাহলে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড এর পরে কি প্রেপোজিশন বসে? ঠিক আছে, কি প্রেপোজিশন বসে ইন্টারেস্টেড এর পরে? মনে রাখবে, ইন্টারেস্টেড এর পরে কি বসবে? কখনোই ফর বসে না, ইন্টারেস্টেড এর পরে ইন বসে। আর একটা জিনিস বলি, প্রেপোজিশনাল অবজেক্ট সবসময় নাউন হয়। আর এখানে এই যে টেকিং রয়েছে, এই টেকিংটা কি? জেরান্ড। এই জেরান্ডটা হচ্ছে কাইন্ড অফ নাউন, এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। প্রেপোজিশনাল অবজেক্ট সবসময় নাউন হয়, তাই জন্য এটা কিন্তু টেকিং রয়েছে। যখনই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা বসবে, তারপরে দেখবে যে ফর্মটা থাকবে সেটা কিন্তু জেরান্ডিয়াল ফর্মে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে ইন টেকিং, এবার অপশনে তুমি চলে আসো, একটাই ইন রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখার দরকার নেই, তাও আমি দেখবো। টেকিং আপ, এটা আপ হবে। ঠিক আছে, ফ্রেঞ্চ, বাট ডিসাইডেড টু অপ্ট ফর, টু অপ্ট ফর হয়ে গেল, দেখার দরকার নেই। ঠিক আছে, নাম্বার 4 দেখো, এই যে বলেছিলাম যে সাইড বা সিট, এই যে সাইড দিয়ে আসে। আচ্ছা, এখানটায় আমরা একটু ইউজ করব একটা মেথড, সেটা হচ্ছে কি, রুট ওয়ার্ড মেথড। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রুট ওয়ার্ড মেথড? আমরা এই যে ধরো একটা হোমিসাইডকেই বলি, হোমিসাইড। ঠিক আছে, রুট ওয়ার্ড মানে হচ্ছে ইংরাজির যে ওয়ার্ড গুলো তৈরি হয়, প্রথম ওয়ার্ডটা নিয়ে আসি, হোমিসাইড। ভালো করে বোঝো, আজকে তোমরা যে ইংরাজি ওয়ার্ড গুলো পড়ছো সেগুলো কিছু না কিছুর ইনফ্লুয়েন্সে তৈরি হয়েছে। হয় সেটা ল্যাটিন ইনফ্লুয়েন্স, কখনো ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, কখনো স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, কখনো গ্রিক ইনফ্লুয়েন্স, কখনো বিট ইনফ্লুয়েন্স। সমস্ত ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু ইংরাজিতে ওয়ার্ড এসেছে। সেটা হতে পারে ল্যাটিন থেকে, ফ্রেঞ্চ থেকে, স্ক্যান্ডিনেভিয়ান থেকে, গ্রিক থেকে। ঠিক আছে, বিটরুট বিভিন্ন জায়গা থেকে এসছে। বোঝা গেল? এইবার তার মধ্যে এই হোমিসাইড যদি আমি কথাটা আসি, এটা হচ্ছে দেখো ল্যাটিন ওয়ার্ড, এই ল্যাটিন রুট থেকে তৈরি হয়েছে। দেখো ল্যাটিন, এবার আমরা খুব সুন্দর করে ভেঙে ফেলবো ব্যাপারটা। দেখো, হোমো, HOMO, হোমো, হোমো স্যাপিয়েন্সে তোমরা দেখতে পাও, হোমো মিন্স হচ্ছে ম্যান বা হিউম্যান। আর এই যে তুমি সাইড বলছি, এই সাইডটা হচ্ছে সিডা অর
সাইডের, CAEDERE, এখান থেকে তৈরি হচ্ছে। সিডা মানেই হচ্ছে কিল। তার মানে যত তোমার এই যে হত্যা করার ব্যাপারগুলো আসবে, শেষে দেখবে তুমি সাইড কথাটা উল্লেখ রয়েছে, এই সাফিক্সটা উল্লেখ থাকবে। ঠিক আছে, তার মানে টু কিল সামওয়ান। ঠিক আছে, টু কিল। আর হোমি হচ্ছে আমাদের হিউম্যান বা ম্যান, ম্যান বা হিউম্যান, তাহলে বুঝতেই পারছি টু কিল হিউম্যান বিং, তাহলে সেটা হচ্ছে হোমিসাইড হয়ে গেল। আচ্ছা, নাম্বার 2 দেখি। আচ্ছা, এখানে কি আনসারটা দিয়েছিল দেখি। বলেছে ইন আর্লিয়ার টাইমস রেবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং, রাজাকে হত্যা করা। নাম্বার 1, তাহলে এটা আমাদের মানুষকে হত্যা করা, হিউম্যান বিং কে হত্যা করা হচ্ছে না। নাম্বার 2, আমরা নাম্বার সি তে চলে আসি, প্যারিসাইড। ঠিক আছে, দেখো এই ল্যাটিন ওয়ার্ড প্যারি, প্যারি মানে হচ্ছে রিলেটিভ, বোঝা গেল, রিলেটিভ কে হত্যা করা প্যারি মানে। ঠিক আছে, এই প্যারি মানে হচ্ছে রিলেটিভ, মনে রাখবে এই প্যারি মানে হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, রিলেটিভ কে হত্যা করা। আচ্ছা, ফ্র্যাট্রি, ফ্র্যাট্রি মানে হচ্ছে ভ্রাতৃ হত্যা, মানে ভাইকে হত্যা করা, ফ্র্যাট্রি মানে ব্রাদার। ঠিক আছে, আচ্ছা, আর পড়ে থাকলো হচ্ছে রেজি। এবার যদি আসি আমরা, দুটো ওয়ার্ড এখান থেকে আমরা শিখি, একটা হচ্ছে রেজিসাইড। দেখো মনে রাখবে এই যে রেজিসাইড, ভালো করে বোঝো, এই রেজি ওয়ার্ডটা পাচ্ছ না এখান থেকে, এই যে রেজি ওয়ার্ডটা পাচ্ছ, এই রেজি মানে হচ্ছে কিং বা রাজা। ঠিক আছে, রেজি হচ্ছে কিং বা রাজা। এবার দেখো এই কিং রিলেটেড তুমি দেখো, এবার থেকে তুমি যে কোনো ওয়ার্ড তুমি তৈরি করতে পারবে। আর একটা ওয়ার্ড তোমরা হয়তো জেনেছো বা পড়েছো, সেটা হচ্ছে রিগ্যালিয়া। ঠিক আছে, দেখো রিগ্যালিয়া ওয়ার্ডটা তৈরি হচ্ছে কি দিয়ে, এই যে রেগালিয়া ওয়ার্ডটা রয়েছে, মনে রাখবে এই আরইজি ওয়ার্ডটা রয়েছে না, তার মানেই হচ্ছে কিং আছে, রাজা আছে। এখানেও রেজি ছিল, আরইজি, ঠিক আছে, রাজা। রাজার দুপক্ষেই রাজা রয়েছে, তার মানে এটা রাজা রিলেটেড, কিং রিলেটেড, রাইট। আচ্ছা, রিগ্যালিয়া মানে হচ্ছে কি রয়্যাল প্রিভিলেজ, বোঝা গেল, রয়্যাল থিংস, রয়্যাল থিংস কিংবা রয়্যাল প্রিভিলেজের কথা বলা হয়, যেখানে রাজা তার প্রিভিলেজ গুলোকে লাভ করে কিংবা রয়্যাল থিংস নিয়ে রাজা আসে। ঠিক আছে, বস্ত্র পরিধান করে, রিগাল, বোঝা গেল, তাহলে সেইটা হচ্ছে রিগালিয়া। তাহলে এখানটাতে আমাদের যে বলেছে রাজ হত্যা, রাজাকে হত্যা করলো, তাহলে রেজিসাইড। দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য মেথড অফ রুট ওয়ার্ড। এই যে বলছিল অনেকে যে স্যার সিনোনিম মনে থাকে না, আমরা সিনোনিম গুলোকে ক্লাসে সবকিছু রুট ওয়ার্ডের মাধ্যমে পড়ে নেবো। ঠিক আছে, রুট ওয়ার্ড গুলোর মাধ্যমে পড়লে আমরা আমরা ভুলতে চাইলেও ভুলতে পারবো না। ঠিক আছে, বিভিন্ন রুট ওয়ার্ড রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। যেন ধরো এই যে বেনিভলেন্স, ম্যাল, এই ম্যাল ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানে হচ্ছে ব্যাড, আর এই বেন ওয়ার্ডটা থাকবে তার মানে গুড, ভালো। ঠিক আছে, আচ্ছা, ফিলো, ফিলো ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানে হচ্ছে লাভ, লাভ আছে। আচ্ছা, মিসাইন, মিসাইন ওয়ার্ডটা থাকলে হেট আছে। এখান থেকেই তৈরি হচ্ছে মিসানথ্রপিস্ট আর ফিলানথ্রপিস্ট। তাহলে থ্রোপ, এই যে অ্যানথ্রোপস এবং লোগাস, গ্রিক ওয়ার্ড অ্যানথ্রোপস এবং লোগাস, অ্যানথ্রোপস মানে হিউম্যান বিং, আর লোগাস মানে স্টাডি, দ্য স্টাডি অফ হিউম্যান বিং হচ্ছে অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, তাহলে এই যে এর সাথেও হচ্ছে তুমি যখন এই অ্যানথ্রোপ ওয়ার্ডটাকে যোগ করছো, তার মানে হিউম্যান বিং রয়েছে, তাহলে মানুষকে ভালোবাসা হচ্ছে ফিলানথ্রপিস্ট, যিনি ভালোবাসেন। আর যিনি মানুষকে ঘৃণা করেন তিনি হচ্ছেন মিসানথ্রপিস্ট। বোঝা গেল, এইরকম ভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু জিনিসগুলোকে পড়ে ফেলতে পারবো। ঠিক আছে, এগুলো সব হচ্ছে রুট ওয়ার্ড মেথড, তুমি একদম চিনে যাবে, ওয়ার্ডটাকে দেখলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এই ওয়ার্ডটা এটা করছে। ঠিক আছে, এই যে জাইন, GYNE, এই জাইন ওয়ার্ডটার মানে হচ্ছে ওম্যান বা গার্ড। এবার তুমি দেখো ওয়ার্ডটা তৈরি করতে পারবে। আমি যদি বলি যে মানে কোনো একটা মেয়েকে ভালোবাসা, তাকে হচ্ছে কি ফিলোজিনিস্ট, ফিলো, ফিলো যোগ করে দাও এর সাথে, ফিলো, তাহলে ফিলোর সাথে জিনিস যোগ করে দাও, তাহলে ফিলোজিনিস্ট হয়ে গেল, মানে কি লাভার অফ ওমেন। ঠিক আছে, আবার যদি হেটার অফ ওমেন হয় তাহলে তুমি এখানে একটা মিসাইন যোগ করে দাও, মিসোজিনিস্ট, তাহলে মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী। ঠিক আছে, মিসোজিনিস্ট। ঠিক আছে, তুমি জাস্ট এগুলোকে যোগ করে দাও, তাহলে জাইন ওয়ার্ডটা থেকে আমরা শিখে গেলাম। ঠিক আছে, একই রকম ভাবে হচ্ছে তুমি ম্যারেজ যদি দেখো, ঠিক আছে, গ্যামোস ওয়ার্ডটা, এই গ্যামোস ওয়ার্ডটা মানে হচ্ছে ম্যারেজ। ঠিক আছে, তাহলে বিগ্যামি, পলিগ্যামি, পলিঅ্যান্ড্রি, এই ব্যাপারগুলো, পলিগ্যামি। ঠিক আছে, এই যে ওয়ার্ড গুলো হয় সবই হচ্ছে গ্যামোস মানে ম্যারেজ, এই ওয়ার্ডটা মনে রাখলেই বা তুমি বুঝে যাবে। পলি মানে হচ্ছে বহু, ঠিক আছে, পলিগ্যামি মানে বহু বিবাহ, পলিঅ্যান্ড্রি, অ্যান্ড্রি মানে ছেলে, অ্যান্ড্রো মানে ছেলে।
ঠিক আছে, তাহলে একটা মেয়ে যখন একাধিক বিবাহ করে তখন পলিঅ্যান্ড্রি হচ্ছে, এরকম আর কি। যাই হোক, এরকম ব্যাপারগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এটা। আচ্ছা, এইবার দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু ইটালিসাইজড ওয়ার্ড দেবে, যেখান থেকে আমি বলেছিলাম যে এটাও কিন্তু সিনোনিম, দেখতে পাচ্ছ তো, সিনোনিম। দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল, এই যে সুইটেবল ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে। একই রকম ভাবে হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ, দেখো এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে একটা ওয়ার্ড দিয়ে, যেটা এই চারটে অপশনের মধ্যে, মানে এটাও সিনোনিম, নিয়ারেস্ট মিনিং। তাহলে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম গুড, মানলাম এখানে গুড ফর দ্য জব, ঠিক আছে, কিন্তু হি ওয়াজ নট এবল টু গুড হবে না, তাহলে প্রথমটা তো হচ্ছে না। আচ্ছা, অ্যাপ্ট, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম অ্যাপ্ট ফর দ্য জব, ঠিক আছে, হি ওয়াজ নট এবল টু অ্যাপ্ট অল হিজ বিলঙ্গিংস, এটা হবে না। আচ্ছা, তাহলে একটাই ফিট পুরো থাকে, তাহলে ফিট দুটোকে একসাথে হয়ে যাবে, দেখো ফিট ফর দ্য জব। আচ্ছা, ফিট অল হিজ, মানে হি ওয়াজ নট এবল টু ফিট অল হিজ বিলঙ্গিংস ইন ওয়ান সুটকেস, ফিট করা আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমাদের একটুখানি দেখলে কিন্তু ব্যাপারটা আমাদের কিন্তু সামনে ব্যাপারটা বোঝা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এটা পড়ে থাকলো ক্র্যাম। ক্র্যাম তো কিছু না, ক্র্যাম মানে হচ্ছে কি কাউকে ফোর্স করা, ঠিক আছে, ফোর্সিং বা এরকম কিছু, ঠিক আছে, লিমিটেড স্পেসের মধ্যে এরকম কিছু রাখা, ঠিক আছে, লিমিটেড স্পেসের মধ্যে ক্র্যাম করা যায়, ক্র্যামটা কিন্তু এখানে হবে না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এরপরে বলেছিলাম যে কিছু বায়োলজিক্যাল কিছু টার্ম থেকে তোমাদের প্রশ্ন হয়, দেখো কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট, ঠিক আছে, ইউরোলজিস্ট কাকে বলে প্রথমে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। ইউরোলজিস্ট হচ্ছে ইউরো, ঠিক আছে, ভালো করে বুঝবে, ইউরো, ঠিক আছে, ইউরিন, তার মানে ইউরোলজিস্ট হচ্ছে কি ইউরিন, ইউরো মানে হচ্ছে ইউরিন, আর লজিস্ট মানে স্টাডি, ঠিক আছে, তাহলে লজিয়া মানে স্টাডি, তাহলে ব্রাঞ্চ অফ মানে ইউরিন, ইউরিন নিয়ে কাজ করে। এখানে বলছে কিডনি ডিজিজ, কিডনি ডিজিজ নিয়ে ইউরোলজিস্ট কাজ করেন না, বোঝা গেল, তার মানে প্রথমটাই ভুল আছে, কোনটা ইনকারেক্ট পেয়ার বলেছে, ইউরিন নিয়ে কাজ করে, তাহলে প্রথমটাই কারেক্ট আমাদের, ঠিক আছে। আচ্ছা, ব্লাড রিলেটেড কিছু হবে, হেইমো, হেইমো হেইমো মানে হচ্ছে ব্লাড, এটা মানে হচ্ছে ব্লাড। আচ্ছা, গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক রিলেটেড, ঠিক আছে, পাকস্থলী। আচ্ছা, অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার, তাহলে ক্যান্সার নিয়ে কাজ করে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো 7 নম্বরে হচ্ছে অ্যাডজাঙ্ক্ট, ঠিক আছে, দেখো অ্যাডজাঙ্ক্ট, এই অ্যাডজাঙ্কটাস, ল্যাটিন ওয়ার্ড অ্যাডজাঙ্কটাস মানে হচ্ছে কি কোনো কিছু তুমি অ্যাড করছো, বুঝছো, বুঝছো, অ্যাডিশন, অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজয়েন, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে অ্যাডজাঙ্ক বা অ্যাডজয়েন, এগুলো হচ্ছে সব হচ্ছে একই জিনিস, ঠিক আছে, তার মানে তুমি এখানে কিছু অ্যাডিশন করছো, বোঝা গেল, অ্যাডিশনাল ব্যাপারটা। আচ্ছা, অ্যাডমনিশ মানে তিরস্কার করা, ঠিক আছে, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দুটো, যে সমস্ত ওয়ার্ডে দুটো করে মিনিং থাকে, ঠিক আছে, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ, ঠিক আছে, ম্যাকবেথ যদি পড়ে থাকো, অনেকে পড়েছো তারা জানো আর কি, ঠিক আছে। আচ্ছা, অ্যামরফাস, অ্যামরফাস মানে হচ্ছে নিরাকার, অনিয়তাকার, ঠিক আছে, অনিয়তাকার, এটা এটা তোমরা সায়েন্সে পড়েছো, অ্যামরফাস কার্বনের সময়, রূপভেদের সময় পড়েছো, ঠিক আছে, অ্যামরফাস অবজেক্ট কোনগুলো বা কিছু, তাহলে আমাদের অ্যাডিশনাল হয়ে গেল এটা অ্যাডজাঙ্কটাস। আচ্ছা, এরপরে দেখো অ্যান্টোনিম বলেছে চাইড, চাইড মানে হচ্ছে কি তিরস্কার করা, ঠিক আছে, স্কোল্ড, তাহলে স্কোল্ড হচ্ছে তার সিনোনিম, কিন্তু দেখো প্রশ্ন করেছে অ্যান্টোনিম, তার মানে কি হবে প্রেইজ, প্রশংসা করা, ঠিক আছে, চ্যাস্টাইজ মানে হচ্ছে কি কাউকে সতীত্ব ফিরিয়ে দেওয়া এরকম, ঠিক আছে। আচ্ছা, অ্যারেইন, অ্যারেইন ওয়ার্ডটার মানে কি তো বলতে পারবে? অ্যারেইন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যারেন বা অ্যারেনেবিলিটি মানে হচ্ছে কাউকে অভিযুক্ত করা, ঠিক আছে, কেউ হচ্ছে হি ওয়াজ অ্যারেইনড, ঠিক আছে, এরকম বলা হয়, হি ওয়াজ অ্যারেইনড অন অ্যাটেম্পটেড মার্টার চার্জেস, এরকম কিছু, তাকে অভিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে, অ্যাকিউজড অফ এরকম। এরপরে একটা খুব সুন্দর প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, একটা ফট করে দেখো একটা প্রশ্ন দিয়ে দিল অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখো লুক ভার্ব, প্রথমে লুক ভার্বটাকে দেখে যাই, লুক ভার্ব হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ক্যান ভার্বটা কি করতে পারে, এটা একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, ক্যান কিন্তু মোডাল অক্সিলিয়ারি। আচ্ছা, কিছু মোডাল অক্সিলিয়ারির সাথে আমরা কিছু সেমি মোডাল অক্সিলিয়ারিও রয়েছে, ঠিক আছে, মানে মোডাল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি করে, এরা হচ্ছে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করতে পারে, কিছু সেমি মোডাল অক্সিলিয়ারি ভার্ব আছে, তারা একটা বাক্যে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি দুভাবেই কাজ করতে পারে, কিন্তু তারা এক্সেপশন, যেমন আমরা নিড দেখবো, ডেয়ার দেখবো, ইউজ টু দেখবো, ঠিক আছে, এইগুলো কিন্তু প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি দুটো ভাবেই কাজ করতে পারে, তা কিন্তু এক্সেপশনাল, কিন্তু মেইনলি হচ্ছে মোডাল অক্সিলিয়ারি যেগুলো রয়েছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো কি করে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই কাজ করে এক্সক্লুসিভলি,
বলেছে কোনটা অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এবার দেখি আমরা এটা টেক ভার্ব কি হবে, মেন ভার্ব। ডু ভার্ব কি হবে আমাদের, ডু হচ্ছে দুটো ভাবেই হয়, একটা মেন ভার্বও হয় আবার অক্সিলিয়ারি ভার্বও হয়, তাহলে এটা হবে না। শুধুমাত্র অক্সিলিয়ারি হচ্ছে কি ক্যান। এরপরে বলেছে সেফোলজিস্ট, এই যে তোমরা ভোটিং সিস্টেমটা গেল, তোমরা দেখেছো সেফোলজিস্ট কি করে, যিনি ভোটিং প্যাটার্ন নিয়ে কাজ করে, সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস। খুবই ইম্পর্টেন্ট এটা, মানে কিছু বছর পর পর এটা আসে, ঠিক আছে, পরীক্ষাতে, সেফোলজিস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে এটা মানে পাংচুয়েশন মার্ক, বা এটা অ্যাকচুয়ালি তোমার দিয়েছিল হচ্ছে তোমার একটা ন্যারেশন থেকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ করা করতে বলা হয়েছিল, ঠিক আছে। মাই ডটার সেজ আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, ঠিক আছে। তো আমাকে দেখতে হবে যে চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক আছে বা কিছু, ঠিক আছে, এটা আমাদের দেখার জায়গা। তো দেখো এখানে সেট টু, তার মানে এখানে বলেছে দা এক্সপ্রেস, তাহলে এক্সপ্রেস মানে হচ্ছে, আমি এটুকু জানি এক্সপ্রেস মানে হচ্ছে রিপোর্টিং বার পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আর যাই হোক না কেন রিপোর্টিং বার প্রেজেন্ট টেন্সে হবেই না, এটা শেষ হবেই না। আচ্ছা, আর টেলস আছে, এটাও হবে না, তাহলে এর দুটো আউট হয়ে গেল। এবার কি টোল্ড আমরা করবো নাকি করবো না, দেখো টোল্ড তখনই হয় আমাদের সেট টু থাকলে, তাহলে এই অপশনটা আমার দেখার দরকার নেই, কারণ এটা তখন সেট টু থাকলে টোল্ড হয়, তাহলে সেকেন্ড অপশনটাই আমাদের আনসার হবে। তাও আমি দেখবো মাই ডটার সেড কমা আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা 12 নম্বর দেখো একই রকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ ইন দ্য প্রজেক্ট, তাহলে দেখো প্রথমত মেটিকুলাস ওয়ার্ডটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হতে গেলে প্রথমত নট বিং এটা কখনো হবে না, কারণ তারপরে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে প্রথম অপশন হবে না। আচ্ছা হি হ্যাজ নট, এটাও হবে না, কারণ নট থাকলে শুধুমাত্র হবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা বিন লাগবে, তাহলে একটাই অপশনে দেখো বিন রয়েছে, নট বিন, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে গেল, আর দেখার দরকার নেই, ঠিক আছে। এবং একই রকম ভাবে দেখো এই যে প্রেপোজিশনাল অবজেক্ট যেহেতু জেরান্ড হবে, তাই জন্য দেখো ওভারসিং হয়েছে, দেখতে পাচ্ছ এই। আচ্ছা উই নিড টু ড্যাশ দিস ম্যাটার, তাহলে বুঝতেই পারছো কোনো কিছু তদন্ত করা, লুক ইনটু ইনভেস্টিগেট করা, তাহলে কি লুক ইনটু হয়ে যায় আমার, ঠিক আছে। লুক আপ মানে দেখে নেওয়া, লুক ইন কিছু, লুক ফর মানে খোঁজ করা, ঠিক আছে, লুক ইন মানেও কাছাকাছি, তাই ওই লুক আপের মতোই, ঠিক আছে। তো লুক ইনটু দিস ম্যাটার থরলি, তাহলে হয়ে গেল আমাদের এইটা মোর থরলি, ঠিক আছে। আচ্ছা এবার আমি দেখো এই যে চিনতে পারছো ওয়ার্ডটা, চিনতে পারছো, দেখো হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ আ ক্লিয়ার পয়েন্ট, চিনতে পারছো, আমাদের নিউজ পেপারে দেখেছিলাম না ট্রেন্ডিং ওয়ার্ড ক্লিয়ার পয়েন্ট, আমি বলেছিলাম ক্লিয়ার ভয়েন্স মানে ক্লিয়ার, মানে ক্লিয়ার, এই যে ক্লিয়ার, অ্যাকচুয়ালি ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। দেখো এই ওয়ার্ডটা তৈরি হচ্ছে কি হবে, ক্লিয়ার, CLAIR মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। আর ভয়েন্স মানে ভোরেয়ার মানে সি, সি, ভয়েন্স হচ্ছে কি সি মানে দেখা, ভালো ক্লিয়ার দেখতে পাইছে, তাকে বলে ক্লিয়ার ভয়েন্ট, ঠিক আছে। তাহলে ভবিষ্যৎ দেখতে পাই কি, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিস্ট, অ্যাস্ট্রোনট, অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজার হবে আনসার, ঠিক আছে। খুব কিন্তু বিচক্ষণ ভাবে করতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা 15 নম্বরে দেখো ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স, এটাকে যাতে দেওয়া হয়েছে স্যার, দেখো পার্সোনাল ওয়ার্ডটাকে দুরকম ভাবে ইউজ করেছে, দেখো এখানে পার্সোনাল, এখানে পার্সোনাল, একটা পার্সোনাল আর একটা পার্সোনেল হয়, দেখি এবার হোমোনিম থেকে, হোমোনিম প্যারোনিম হোমোফোন এই জায়গাটা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে পার্সোনাল আর পার্সোনেল, তাহলে এই জিনিসটা কি, একটা হচ্ছে তোমার পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, আর একটা হচ্ছে পার্সোনেল, ঠিক আছে। পার্সোনেল হচ্ছে কি যারা ডিফেন্স পার্সোনেল বা কিছু এরকম ভাবে হয়, তাই তো নাকি, ডিফেন্স পার্সোনেল বা কিছু এরকম কোনো কাজ করে বা কিছু এরকম ভাবে হয়, বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এটা একটা হোমোনিম থেকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার দেখো এই ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স, তাহলে এটা একদম ঠিক আছে, এটা ব্যবহার ঠিক আছে, কিন্তু দ্য পার্সোনেল, এটা কিন্তু এটা কি হতো পার্সোনেল, কোনো কোম্পানিতে যে কাজ করে, ঠিক আছে, ওয়ার্কার কিংবা কোনো একটা ডিফেন্সে কাজ করে, সে হচ্ছে পার্সোনেল, তার মানে অনলি ওয়ান ইজ কারেক্ট, টু ইজ ইনকারেক্ট, তাই তো, তাহলে ওয়ান ইজ কারেক্ট, অনলি ওয়ান ইজ কারেক্ট, হয়ে গেল। আচ্ছা এবার একটা নারেশন আবার দেওয়া হয়েছে, দেখে নাও, ঠিক আছে। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস, তাহলে হয়ে যাবে আই আস্কড, এখানে কি হয়ে যাবে আই আস্কড, আই আস্কড সব জায়গায় হবে, সব জায়গায় আই আস্কড আছে, আই আস্কড আছে, তাহলে চারটে অপশন টেস্ট করতে হবে। হোয়াই হি ওয়াজ নট, তাহলে অ্যাকচুয়ালি কি, হোয়াই হি ওয়াজ মানে এখানে হি রয়েছে, তার মানে হিটা চেঞ্জ হবে না, ঠিক আছে। হিটা হচ্ছে কাকে দেখে বলেছে, অ্যাকচুয়ালি এই হিটা কাকে দেখে বসলো,
এই হিটা দেখে বসলো হচ্ছে আই আস্কড হিম, তাকে, আমি তাকে বলেছিলাম, মানে এই হিটা দেখে বলেছে এই হিমকে। তার মানে কি এখানে কি থাকলে এই অবজেক্টকে দেখে বসে, মনে রাখবে এখানে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে এই অবজেক্টকে ফলো করে, ঠিক আছে? তাহলে এখানটাতে ইউ দেখো সব জায়গায় রয়েছে, এই ইউ, ইউ থাকতে হবে। এবার দেখতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কিনা। ওয়াই ইউ, ইউ নট ইন দ্য ক্লাস হবে না, ওয়াই আর ইউ নট, আর ইউ। কারণ আমরা জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচে, তাই হয়েছে, ঠিক আছে? 17 নম্বর আমি আসি। আচ্ছা দেখো, ভিকারিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিকারিয়াস, ঠিক আছে? তো ভিকারিয়াস মানে হচ্ছে কি আমরা জানি যে ভিকারিয়াস মানে হচ্ছে, আমরা ভিকারিয়াস এই ওয়ার্ডটাকে ভালো করে একটু দেখবো, সেটা হচ্ছে চেঞ্জ, ঠিক আছে? মানে ভিসিস মানে চেঞ্জ অ্যাকচুয়ালি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি চেঞ্জ বা অল্টারনেশন বা ইনস্টিড, এই ব্যাপারগুলো বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ভিটুপারেটিভ মানে নিন্দনীয় ব্যাপার, ঠিক আছে? ইনডিরেক্ট মানে তুমি কোনো কিছুকে ডিরেক্টলি বলছো না, এটাও ভিকারিয়াস, ঠিক আছে? মানে তুমি একটু ইনডিরেক্টলি বলছো, মানে সাবস্টিটিউট ভাবে বলছো, অন্যের জায়গায় বলছো, তাহলে ওটাকেও বলা হয় ভিকারিয়াস। তাহলে অ্যাকচুয়ালি এটা ইনডিরেক্ট। এরপরে দেখো আমাদের বলেছিলাম যে তোমাদের একটা ওই অ্যানালজি থেকে দেবে, অ্যানালজি, দেখো অ্যানালজি থেকে দিয়েছিল চারটের মধ্যে এইটা, এই ওয়ার্ডটা কিন্তু জিআই তে থাকে, এটা অ্যাকচুয়ালি জিআই এর টপিক, ইংলিশে দিয়েছে। কেন দিয়েছে? চারটে ওয়ার্ডের জন্য। পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম, চারটের মধ্যে কোনটা? দেখো পন্ডের মধ্যে জলটা স্থির থাকে, লেকের মধ্যেও স্থির থাকে, ঠিক আছে? ওয়াটার বডিও কিন্তু স্থির থাকে, কিন্তু স্ট্রিম হচ্ছে প্রবাহ, প্রবাহ কিন্তু বয়ে যায়, তাহলে স্ট্রিমটা হচ্ছে প্রবাহ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্লোয়িং, এটা হচ্ছে ফ্লোয়িং, তাই জন্য এটা হওয়া উচিত। আচ্ছা আই, আবার দেখো এটা বলেছে, ঠিক আছে? এই ওয়াইস কি হবে? এটাও কিন্তু সেই হোমোনিম প্যারোনিম হোমোফোন থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? আই এম ইন্ডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইস কাউন্সেল, COUNSEL, কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস, ঠিক আছে? আচ্ছা ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডি, তাহলে পারসু, PURSUE, এটা তোমরা জানো। আচ্ছা দ্য পুলিশ আর ট্রাইং টু, এবার দেখো এটাও কিন্তু আবার একটা সিনোনিম থেকে দিয়েছে, সেই একই রকম ভাবে দুটো ওয়ার্ড, দেখো কন্ট্রোল আর হচ্ছে হ্যাভ, এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে একটা ওয়ার্ড দিয়ে, তাহলে কি? দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, আর জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, তাহলে কি হবে? দুটো, এই জায়গা দুটো জায়গাতে দেখো, প্রথমটা আমি কন্টেন, কন্টেন করা মানে হচ্ছে কাউকে আটক করা, সেক্ষেত্রে আমরা ক্রাউডকে আটক করতে পারি, আর এটা হচ্ছে কন্টেন মানে এর মধ্যে হার্মফুল কেমিক্যালস রয়েছে, তাহলে এই ওয়ার্ডটা একমাত্র দুটো ওয়ার্ডকে রিপ্লেস করছে। আবার দেখো নিচে নিচে জায়গাটাও তাই দিয়েছে, দেখো আবার একটা তাই, আবার সিনোনিম। আই অ্যাপ্রিসিয়েট ইজ এক্সুবারেন্ট নেচার, এক্সুবারেন্ট মানে উৎফুল্ল, ঠিক আছে? এভরিওয়ান ইন দ্য পার্টি ওয়াজ ইন ফেস্টিভ মোড, তাহলে ফেস্টিভ এবং এক্সুবারেন্ট ওয়ার্ড দুটোকে যদি আমি ইয়ে করতে চাই, মানে রিপ্লেস করতে চাই, তাহলে কি হবে? মানে প্রচন্ড উৎফুল্ল, এক্সুবারেন্ট, ঠিক আছে? তাহলে এই দুটো ওয়ার্ডকে আমরা রিপ্লেস করবো কি? এক্সরবিটেন্ট মানে অত্যধিক, অত্যধিক বাড়া, এক্সরবিটেন্ট ফেয়ার, এক্সাইটেবল আকর্ষণীয়, এক্সাইটিং, এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট মানে হচ্ছে একদম সেই, মানে প্রচন্ড উৎসাহ উদ্দীপনার সাথে কোনো কিছুকে এনজয় করা, ঠিক আছে? সেটা হচ্ছে এবুলিয়েন্ট। আচ্ছা এটা নিয়ে আমি আর বলছি না, এটা অলরেডি আমি ন্যারেশন করে ফেলেছি। আচ্ছা ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স, ঠিক আছে? বেগার্স ক্যানট বি চুজার্স, মানে যার কাছে অপশন তোমার কাছে নেই, মানে তুমি তোমার যে হচ্ছে তোমার বেগার, মানে যার কাছে কিছু নেই, সে যদি আবার চুজ করে কোনো কিছু, সে ব্যাপারটা হয় না, তাই জন্য বলছে বেগার্স এর কাছে কখনো অপশন থাকে না। আর স্টিচিং টাইম শেষ টাইম, এই যে ইট ইজ ডিলের কথা বলছে, তার মানে সময়ের কাজ সময়ের করার কথা বলছে, ঠিক আছে? আচ্ছা একজন যে কাজ করতে পারে না, সবসময় টুলস এর উদাহরণ, মানে টুলস ভালো না এরকম বলে। অল ইজ মানে অল ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, এটা তোমরা জানো। আচ্ছা 25 এ বলেছে এটা মুড থেকে দেওয়া হয়েছে, সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুড থেকে দেওয়া হয়েছে, মানে এগুলো সাধারণত হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেগুলো আর কি মানে বাস্তব জীবনে বা রিয়েল ফিল্ডে সম্ভব নয়। আই উড শিয়ারলি গো দেয়ার ইফ আই কুড, আমি যদি সেখানে যেতাম, যদি আমি পারতাম, তার মানে এইগুলো কি আমার একটা হাইপোথেটিক্যাল বা উইশ বা ডিজায়ার বোঝাচ্ছে। আমি উইশ বা ডিজায়ার যদি বোঝাই, তাহলে সেগুলো সাবজাংটিভ মুডের মাধ্যমে প্রকাশ পায়, হয়ে গেল। আচ্ছা এরপরে আমি যাই, এরপরের কোশ্চেন আমি আছি 2 নম্বর কোশ্চেনটা বলছি, কারণ এটা অলরেডি টেন্সের কোশ্চেন, এটা তোমরা জানো। আই হ্যাভ ডান মানে প্রেজেন্ট পারফেক্ট। এইবার যেটা তোমাদেরকে বলছিলাম যে ক্যাঙ্গারু ওয়ার্ডের কথা বলছিলাম, ক্যাঙ্গারু ওয়ার্ডটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি বলেছিলাম না পিএসসি নতুন নতুন কিছু জিনিসপত্র অ্যাড করে, তার মধ্যে এই ক্যাঙ্গারু ওয়ার্ডটা আছে। দেখো ক্যাঙ্গারু ওয়ার্ডটা কি, ধরো এক ছোট্ট করে বলি, ক্যাঙ্গারু আর অ্যান্টি ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কি করে? তার মধ্যে তার বাচ্চাকে বয়ে নিয়ে যায়, তেমন এখানে হচ্ছে কি, আমরা এমন কিছু ওয়ার্ড গুলোকে দেখবো যে ওয়ার্ডের মাধ্যমে
ঠিক আছে, তার মধ্যে তার সিনোনিম লুকিয়ে রয়েছে, সিনোনিম। সিনোনিম লুকিয়ে রয়েছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সিনোনিম লুকিয়ে রয়েছে মানে কি, ধরো আমি একটা একটা ছোট্ট বললাম, ঠিক আছে, ধরো আমি বললাম অ্যাকশন। অ্যাকশন তোমরা দেখেছো ওয়ার্ডগুলো, কিন্তু ব্যাপারটা বুঝতে পারো না। অ্যাকশন মানে এ সি টি, অ্যাক্ট। অ্যাক্ট মানেও কাজ করা, অ্যাকশন মানেও কাজ করা, ঠিক আছে। আচ্ছা, ব্লোজম দেখেছো, প্রস্ফুটিত হওয়া, ব্লোজম দেখেছো। আবার দেখো এখানে এই BLOOM, ব্লুম, প্রস্ফুটিত হওয়া, দেখেছো, ঠিক আছে। আচ্ছা, কেপেবল, দেখো কেপেবল ওয়ার্ডটা দেখেছো। আবার দেখো কেপেবল এর মধ্যে তুমি আরেকটা ওয়ার্ড পাচ্ছ, এবল। তাহলে দেখো এ সিনোনিম নিয়ে ঘুরছে এর মধ্যে। আচ্ছা, একটা ওয়ার্ড দেখেছো ফ্র্যাজাইল, মানে যেটা ভঙ্গুর, ঠিক আছে। এখান দেখো FRAIL, ফ্রেল, ফ্রেল নিয়ে ঘুরছে। ভঙ্গুর ফ্রেল, আবার ফ্র্যাজাইল ফ্রেল, আবার ফ্র্যাজাইল এবং ফ্রেল দুটোই হচ্ছে তাই। আচ্ছা, ফ্র্যানজিবল, ফ্র্যানজিবল, ফ্র্যানজিবলের মধ্যে দেখো FRAGILE, ফ্র্যাজাইল, FRAIL, ফ্রেল। দেখো দুটো ওয়ার্ডই ফ্র্যানজিবলের মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলোকে বলা হয় হচ্ছে ক্যাঙ্গারু ওয়ার্ড, বোঝা গেছে, ঠিক আছে। এবার আমি চলে আসি অ্যান্টি ক্যাঙ্গারু। অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড কি কি রয়েছে স্যার? অ্যান্টি ক্যাঙ্গারু মানে হচ্ছে যে ওয়ার্ড গুলো তার মধ্যে তার অ্যান্টোনিমকে বয়ে নিয়েছে, বোঝা গেল। যে ওয়ার্ড গুলো তার মধ্যে তার অ্যান্টোনিমকে বয়ে নিয়ে যায় সেটা হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু, মানে তার অ্যান্টোনিমকে বয়ে নিয়ে যাবে। ব্যাপারটা কিরকম দেখো, খুব সোজা। দেখো শি, তার উল্টো হচ্ছে হি। দেখো হিটা কার মধ্যে রয়েছে, এর মধ্যে। আচ্ছা, হেয়ার, তার মধ্যে দেখো হেয়ার আছে, বুঝেছো। অ্যাবিউজ, গালাগালি করা, ইউজ, ব্যবহার করা। আচ্ছা, অ্যানিমোসিটি, খুব সুন্দর সুন্দর ওয়ার্ড, অ্যানিমোসিটি সবাই পড়েছে, শত্রুতা। কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছ এর মধ্যে একটা জিনিস লুকিয়ে রয়েছে, অ্যামিটি, বন্ধুত্ব, বন্ধুতা, বন্ধুত্ব করা বা বন্ধুতা যাকে বলে, সেটা লুকিয়ে রয়েছে। আচ্ছা, ফিমেল, দেখেছো ফিমেল, এই ওয়ার্ডটার মধ্যে কি রয়েছে, মেল। এগুলো হচ্ছে সব অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, ঠিক আছে। প্রুডেন্ট বা থ্রেট, থ্রেট করা। তাহলে আবার দেখো এর মধ্যে রয়েছে ট্রিট, ভালো ব্যবহার করা, ঠিক আছে। আচ্ছা, ওন্ডারফুল, আমরা সবসময় বলি ওন্ডারফুল, তার মধ্যে দেখো ও ফুল রয়েছে। এই ব্যাপারগুলো হচ্ছে যার মধ্যে অ্যান্টোনিম থাকে, সেটা হচ্ছে ওন্ডারফুল। একই রকম ভাবে এই যে ওয়ার্ডটা এখানে এসেছিল সেবার, সেটা হচ্ছে কোভার্ট, এই যে কোভার্ট, ঠিক আছে। কোভার্টের মধ্যে, কোভার্ট এই ওয়ার্ডটার মানে হচ্ছে সিক্রেট, বোঝা গেল। আর এই ওয়ার্ডের মধ্যে আরেকটা ওয়ার্ড লুকিয়ে রয়েছে, ওভার্ট। এই ওভার্ট মানে হচ্ছে কনসিল, লুকিয়ে রাখা, এই কোভার্টের মধ্যেই রয়েছে। এই কোভার্ট মানে এখানে এটা হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, এটাকেই বলেছিলাম অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, ঠিক আছে। এর মানে হচ্ছে সিক্রেট, বোঝা গেছে, এই ওয়ার্ডটা এসেছিল। আচ্ছা, আর কি এসেছিল দেখি, ঠিক আছে। এগুলো তো খুবই সোজা সোজা আছে। আচ্ছা, এবার দেখো এটা বলেছে কোন পার্টস অফ স্পিচ বলেছে এটা, অ্যাডজেক্টিভ কোনটা। অ্যাডজেক্টিভ ইটসেলফ হচ্ছে নাউনটা, নাউনটা ইটসেলফ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হচ্ছে কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। অ্যাডজেক্টিভ অবশ্যই নাউন হবে, তাই না, কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। ফিলানথ্রপিস, এই যে ফিলো, PHILO বলেছিলাম, ফিলো মানে লাভ, তাহলে লাভার অফ হিউম্যানিটারিয়ান। ম্যাট্রনও বলা হয়, ম্যাট্রন মানেও তাই। ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, তাকে কি বলবো আমরা, লোকাসিয়াস, ঠিক আছে, সে সবসময় কথা বলে। ভোরাসিয়াস মানে হচ্ছে প্রচুর পেটুক, এরকম কিছু। এই ওয়ার্ড গুলো এসছে, এগুলো খুব সোজা সোজা ব্যাপারগুলো আছে। আচ্ছা, এটা দেখো এই যে ডু অর ডাই, কি ধরনের সেন্টেন্স। এই যে অর আছে, চিনতে হবে হচ্ছে অর। এই অর কে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকলে সেই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স হয়, মনে রাখবে, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড, ঠিক আছে। আমাদের দু ধরনের কনজাংশন হয়, ঠিক আছে। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানটায় আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, ঠিক আছে। ফোরগো, ফোরগো মানে হচ্ছে কি আমাদের ত্যাগ করা, তাহলে আমি কি করবো, ক্লেম করা। এইগুলো এগুলো খুব সোজা ছিল, ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল। এগ্রি মানে হচ্ছে কি আই টু আই, ঠিক আছে, এগ্রি, CI to I মানে এগ্রিড, এইরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে বলেছিলাম যে কিছু, এই যে যেটা বলেছিলাম যে PQ, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের কথা বলেছিলাম না, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এই যে
দেখো, আইনস্টাইন ওয়াজ অলদো আ গ্রেট সায়েন্টিস্ট উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। ঠিক আছে, তাহলে এইটাকে আমার সাজাতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে সাজাবো আমাদের এই জিনিসটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট মানে কিউটা আগে হবে, তারপরে হচ্ছে আইনস্টাইন ওয়াজ, এটা ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক আর রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, তাহলে কিউপিআরএস, তাহলে কিউপিআরএস মানে হচ্ছে প্রথমটা, এই আর কিছু না। আচ্ছা, অবস্টেট্রিশিয়ান, যিনি অবস্টেট্রিশিয়ান হবেন, এটা হচ্ছে একটা সাইন্টিফিক টার্মের থেকে প্রশ্ন করেছে বায়োলজির। তিনি কি করবেন, প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো বলেছিলাম যে সাইন্টিফিক টার্ম, দেখো দেখতে পাচ্ছ এই যে হ্যাভিং মেল অ্যান্ড ফিমেল অর্গানস, তাকে বলা হয় কি, ঠিক আছে আমরা জানি কি, তাহলে হার্মাফ্রোডাইট বলা হয় না। ঠিক আছে, হার্মাফ্রোডাইট, ঠিক আছে, মেল মেল অ্যান্ড ফিমেলের মধ্যে হার্মাফ্রোডাইট। ঠিক আছে, এইগুলো, তো এই জিনিসগুলো রয়েছে। অ্যাডোর, অ্যাডোর মানে হচ্ছে মানে লাভ। ঠিক আছে, তাহলে হেট হয়ে যাবে আনসার, অ্যান্টোনিম কি হবে, হেট। এই ধরনের কিছু প্রশ্নপত্র এখানে এসেছে, এইগুলো তোমাদের দেখে নেবে তোমরা। আচ্ছা, এই যে অ্যালামনাস বলেছিলাম, অ্যালামনাস প্লুরাল নাম্বার কোনটা, অ্যালামনি, অ্যালামনি হচ্ছে প্লুরাল, আর এগুলো হচ্ছে হাইপোথেসিস, হাইপোথেসিস এটা প্লুরাল ফর্ম। আর ইন্ডেক্স, ইন্ডেক্সেস, ঠিক আছে, বা ইনডাইসেস, ইন্ডেক্সেসও হয় ইনডাইসেসও হয়, দুটোই হয়। ঠিক আছে, তাহলে অ্যালামনি হচ্ছে প্লুরাল ফর্মে আছে, কোনটা প্লুরাল ফর্মে আছে প্রশ্ন করেছিল। ঠিক আছে, হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট, এরকম কিছু অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে প্রশ্ন করেছিল। এই হচ্ছে এরকম কিছু রয়েছে, বাদ বাকি আমি তোমরা একটু দেখে নেবে কোশ্চেন গুলো, এরকম ভাবে আমি আমাদের কিন্তু সলভ করতে হবে ব্যাপারগুলো। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি ডেসক্রিপটিভের কোশ্চেন গুলো একটু দেখে নিই। দেখো ডেসক্রিপটিভে কি এসেছে, 2022 সালের প্রশ্নপত্র দেখো আমাদের কি কি এসেছিল। ঠিক আছে, প্রথমে এসেছিল যে এআই নিয়ে এসেছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, এটা এসে টপিক, এসে টপিক। আচ্ছা, রিপ্রেজেন্টেড ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন লিটারেচার, এই যে বলেছিলাম একটা লিটারেচার বেসড আসে ইংরেজি সাহিত্যের উপরে। ঠিক আছে, ঠিক ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন আসে, কিন্তু এবছর এসেছিল হচ্ছে লিটারেচারের বেসে। আচ্ছা, ইন্টারনেট, লর্ড আর ডেভিল, একদম ইজি, একদম কিন্তু কমন টপিক। আচ্ছা, রিপোর্ট রাইটিং কি বলেছে দেখো, রিপোর্ট রাইটিং এ বলেছিল হচ্ছে ইন্টার্নশিপ করা, এই যে ইন্ডাস্ট্রি বা কোনো কিছুতে আমাদের স্কুলে বা কলেজে ইন্টার্নশিপটা বাধ্যতামূলক করা দরকার, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা রিপোর্ট রাইটিং এসেছিল। তারপরে রয়েছে কি একটা লেটার রাইটিং বলেছিল, দেখো এই লেটার রাইটিং তোমাদেরকে বলেছিলাম যে দেখো দুটোই অফিসিয়াল লেটার এসেছে। এই যে একটা হচ্ছে ধরো ফর্মাল লেটার, এটা একটা এনসিসি রেজিমেন্টে বলতে হবে এনসিসি ট্রেনিং এর জন্য। আর একটা হচ্ছে কি এডিটোরিয়াল লেটার এসেছিল, যেখানে আমাদের ইনসিকিউরিটি ফেস বাই এল্ডারলি পিপল ইন ইন্ডিয়ান সোসাইটি, মানে সবাই আমাদের কার্যসূত্রে বাইরে চলে যাচ্ছে, তখন বাবা মা একা 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 বাড়িতে থাকছে, তাদের ক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে সেই জায়গাটা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা হচ্ছে পেসি রয়েছে, দেখো এই পেসিটা কি দেওয়া রয়েছে, এটা দেখো তোমার এই যে পোয়েটের উপরে, এই যে পোয়েট ওয়াজ আ মেকার, এটা চসার রিলেটেড দেওয়া হয়েছে, চসারের। ঠিক আছে, মিল্টন শেক্সপিয়ার এর কথা বলা হচ্ছে এবং আলটিমেটলি চসারের কথা বলা হচ্ছে, এটা নিয়ে এসেছিল। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে ইয়ে এসেছিল ট্রান্সলেশন, দেখো দুটো জায়গা থেকে এসছে, একটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ নিয়ে এসেছিল, আর একটা হচ্ছে পিছাবনি নিয়ে এসেছিল। ঠিক আছে, এই যে পিছাবনি লবণ সত্যাগ্রহের জায়গা, সেখান থেকে এসেছিল। ঠিক আছে, 2021-এর ক্ষেত্রে ওই দেখি আমরা। ঠিক আছে, আর 2023 সালে এসেছিল বললাম তোমাদেরকে, এটা হচ্ছে তোমাদের ইয়ে থেকে এসেছিল, আমাদের পথের পাঁচালী থেকে এসেছিল। ঠিক আছে, 2021 সালেও তুমি দেখতে পাচ্ছ তাই, লেটার টু দা প্রিন্সিপালের কাছে এসেছিল, একটা এডিটোরিয়াল লেটার দেখতে পাচ্ছ, 2021-22 দুটোতেই কিন্তু এডিটোরিয়াল লেটার এসেছে, তার মানে ফর্মাল লেটারের উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে 2 নম্বর হচ্ছে ড্রাফট রিপোর্ট, রিপোর্ট বলেছে গভর্নমেন্ট সেক্টরস ক্যান বি ডান ইন সেন্সিটিভ এন্ড পার্সপেক্টিভ ম্যানার, মানে কিভাবে প্রাইভেটাইজেশন করা যায় গভর্নমেন্ট সেক্টরগুলোকে, সেগুলোকে বলা হয়েছে। আর 3 নম্বরে কম্পোজিশনে কি এসেছিল, দ্য মিনেস অফ স্মার্টফোন, খুবই ইম্পর্টেন্ট টপিক, সবসময় এগুলো করতে হয়। সোশ্যাল সার্ভিস ইজ নেসেসারি পার্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স, সোশ্যাল সার্ভিস করা। জাঙ্ক ফুড, এটা নিয়ে এসেছিল। প্রেসিস দেখো আবার একই রকম ভাবে, ঠিক আছে এই ব্যাপারটা এসেছিল। ঠিক আছে, দ্যার ইজ এনিমি বিনিথ আওয়ার ফিট, এইগুলো আর কি এনিমি নিয়ে এসেছিল আর কি। ঠিক আছে, তো এইসব ব্যাপারগুলো রয়েছে। আচ্ছা, এবার দেখো এখানটাতে হচ্ছে তোমার দুটো ট্রান্সলেশন দুটো এসেছিল, যে কোনো একটা করতে হতো। একটা হচ্ছে আমাদের খুব পরিচিত প্রভাত প্রতিম হচ্ছে সঙ্গীতজ্ঞ মোজার্টের কথা নিয়ে এসেছিল, মোজার্ট নিয়ে। আর একটা রমেন বাবু, এটা তোমরা সবাই পড়েছো। ঠিক আছে, রমেন বাবুর ব্যাপারটা নিয়ে এসেছে। ঠিক আছে, এই যে হৃদস্পন্দন বোধ হয় মিনিটে 120, এই যে এক্সপ্রেশন গুলো, এইগুলো হচ্ছে ভাবানুবাদ। ঠিক আছে, এগুলো আক্ষরিক অনুবাদ করলে হবে না, এগুলি ভাবানুবাদ করতে হবে। ঠিক আছে, 2021 সালের প্রশ্ন তোমরা দেখো,
ঠিক আছে, 21-এর প্রশ্ন একই রকম ভাবে দেখো এখানটাতে কি বলেছে, ম্যানেজার অফ আ থিয়েটার, থিয়েটারের ম্যানেজারকে লিখতে বলেছে, তার মানে ফর্মাল লেটার। ঠিক আছে, যে চিলড্রেনদেরকে বিকেলবেলা হচ্ছে একটা মুভি শো দেখাতে হবে, এটা নিয়ে। আচ্ছা, আর একটা হচ্ছে কি, লাস্ট সানডে তুমি দিল্লি থেকে কলকাতা যাচ্ছিলে, সেখানে তুমি হঠাৎ করে তুমি দেখলে যে তোমার ব্যাগটা তুমি মানে এরোপ্লেনে হারিয়ে ফেলেছো বা ডেকে এসছো, সেটা নিয়ে লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি 2 নম্বরটা কি রয়েছে, রোডস অ্যান্ড পাবলিক পার্কস, এটা লিখতে বলেছে, খুবই কমন টপিক। আচ্ছা, এসে দেখো তুমি এসছে এখানে কম্পোজিশন হচ্ছে সিভিল রাইটস মুভমেন্ট, খুবই মানে ডাইভার্স টপিক সিভিল রাইটস। ঠিক আছে, রিসেন্ট হচ্ছে তোমরা দেখেছো, মানে রিসেন্ট হচ্ছে তোমার সাউথ আফ্রিকাতে আবার রেসিজম নিয়ে আন্দোলন হচ্ছে। ঠিক আছে, তো তখন এই সিভিল রাইটস মুভমেন্ট নিয়ে লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা, হাউ ট্রাভেলিং, ট্রাভেলিং কি হবে আমাদেরকে আমাদের লাইফ এবং পার্সোনালিটিকে এফেক্ট করছে। ঠিক আছে, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ফেয়ারি টেলস, বাচ্চাদেরকে ফেয়ারি টেলস বলতে হবে, তার কি কারণ কি রয়েছে, যে এই যে বাচ্চারা ছোটবেলা বিভিন্ন রকম ইসপের গল্প পড়ে, বিশপের গল্পগুলো পড়ে, বা এরকম বিভিন্ন ফেয়ারি টেলস গুলো শোনে, এগুলো তাদের মনের মধ্যে কি কি প্রভাব বিস্তার করছে, বা কেন ভালো কি খারাপ, এই ব্যাপারগুলো। ঠিক আছে, আচ্ছা, এটা একটা ওয়েস্টার্ন মানে ওরিয়েন্টালিজমের সাথে ওয়েস্টার্ন ওরিয়েন্টালিজম কি, এই ব্যাপারটা নিয়ে এসেছিল। আচ্ছা, এবার দেখো এখানে এসছে, এটা কোথায়, এই যে 5 নম্বরটা, এইটা হচ্ছে মহেশ্বেতা দেবীর 1084 মা, এখান থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, 19-এও তোমরা দেখতে পাচ্ছ, 19, এই যে 19 আমি তোমায় দেখাচ্ছিলাম, লেটার এসছে, এটা দেখো প্রতিবারই। আচ্ছা, এই বছর দেখো এটা ফ্রেন্ডের কাছে লেটার এসেছিল। বাদ বাকি অন অ্যান অ্যাভারেজ প্রতিবারই কিন্তু একটা এডিটোরিয়াল লেটার থাকছেই থাকছে, আর তার সাথে একটা অফিসিয়াল লেটার অন্য কিছু থাকছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো স্কারসিটি অফ অ্যাভেলেবিলিটি অফ ব্লাড ব্যাংকস, ব্লাড ব্যাংক খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ে, ব্লাড ডোনেশন ডে এর উপরে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এসে এসছিল কি দেখো, সোশ্যাল মিডিয়ার ইয়ে। ঠিক আছে, আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং, একদমই খুব সুন্দর। আচ্ছা, আর বাচ্চাদেরকে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। ঠিক আছে, সেগুলো অবশ্যই। আচ্ছা, এই যে ওয়াটসওয়ার্থের কলেজ লাইফ, এই ওয়াটসওয়ার্থ নিয়ে এসেছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো দুটো ট্রান্সলেশন এসেছিল। ঠিক আছে, কি কি এসেছিল দেখো, এই যে বিরিয়ানি, ওই যে আরমান মালির কথা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের মানে খুবই এটা কমন কমন। ঠিক আছে, আচ্ছা, আর একটা এসেছিল খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে যে তোমরা জানো যে কলেজ স্কোয়ারে বা বিদ্যাসাগর যে কলেজ ইয়ে আছে, কলেজ সংস্কৃত কলেজ রয়েছে, সেখানে হচ্ছে বইপাড়ার ওখানটাতে, ঠিক আছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। ঠিক আছে, সেই দিন এই বইপাড়ার খবর, এইটা এইটা হচ্ছে তোমার বিদ্যাসাগর, এই জায়গাটা আমাদের করতে হবে। ঠিক আছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে দেখে প্রথমে খারাপ লাগলেও পরে মনে হয়েছে এতে ওকে নিয়ে চর্চা বাড়লো, নইলে কাচের বাক্সে বন্দি লোকটাকে সকলে কতটা চিনতেন। মানে একজনের যে ভাবাবেগ নষ্ট করা যায় না, ঠিক আছে, একজনের মূর্তি ভাঙলেই তার ভাবাবেগ নষ্ট হয় না, সে আরো বেশি পরিচিতি পায়। ঠিক আছে, তার সেই লেখাগুলো, তার যে তার অবদান, সেগুলো কখনোই মুছে যায় না, সেই ব্যাপারটা নিয়ে এসেছিল। ঠিক আছে, এবছরই এই জিনিসটা ঘটেছিল, তোমরা জানো, সেটা নিয়ে এসেছিল। ঠিক আছে, মানে তোমার ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট। ঠিক আছে, ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট, তোমাকে ভাবতে হবে জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। ঠিক আছে, থিঙ্ক ইন দ্যাট ওয়ে, তোমাকে ভাবতে হবে। 2018-তে, এইবার 2018-এ তোমাকে দেখাই, এই যে 18-তে প্রথম তোমাদের এই যে কম্পোজিশন কথাটা ব্যবহার করা হলো। 2018-এই তোমার প্রথম কম্পোজিশন কথা ব্যবহার করা হলো, যেখানে নয়েজ, মিউজিক থেরাপি, এগুলো আর কি আসলো। এই হচ্ছে আমাদের প্রতি বছরের একটা হিসাব। ঠিক আছে, 2017 অব্দি দেওয়া রয়েছে, তোমরা বাদ বাকি দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, কিভাবে আমরা ট্রান্সলেট করব সেই ব্যাপারটা এখানে একটু দেখে দেবো, এগুলো আমরা ক্লাসে আরো বিস্তারিত করব। আজকে জাস্ট একটুখানি এখান থেকে দেখে নিতে পারো যেভাবে ট্রান্সলেশন করার নিয়মগুলো কি রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদেরকে আমি এই যে ট্রান্সলেশনের যে কি হবে, এই যে একটা 2022 যে ট্রান্সলেশনটা, এটা আমি তোমাদের জন্য এখানে করে দিয়েছি, তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এটা আমরা ক্লাসে আরো ভালো করে ভাবানুবাদটা শিখবো। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এখানে আমি এগুলো করে দিয়েছি। ঠিক আছে, একটু দেখে নেবে। আচ্ছা, এই যে 1084 মা এখান থেকে দেওয়া হয়েছিল, সেটা আমি তোমাদেরকে রেখেছি, এটাও আমি তোমাদের জন্য করে দিয়েছি, কিভাবে আমরা এটাকে করতে পারবো। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে প্রেসি, এই যে প্রেসিটা রয়েছে, মিডাইভাল ওয়ার্ল্ড ফর আ পোয়েট ওয়াজ আ মেকার হুইচ ইজ ইনডিড ইজ দ্য অরিজিনাল মিনিং অফ আ পোয়েট। ঠিক আছে, মিডাইভাল মানে এই যে মধ্যযুগের ইতিহাসে বা মধ্যযুগের ইংরেজি সাহিত্যের সময় পোয়েট কথাটা আসছে একটা মেকার হিসেবে, বা যিনি একজন কিছু নতুন তৈরি করছে। ঠিক আছে, সেই জিনিসটা সম্বন্ধে আর কি ব্যবহার করা হয়েছিল, সেই জিনিসটা নিয়ে এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে একদম তোমার এই অ্যাংলো সেকশন জায়গা থেকে শুরু করে সবটা। ঠিক আছে, এড মনকি নেবুলফ এই জায়গাটা, এটা মোটামুটি 386 ছিল, এর 1/3 করতে হবে। ঠিক আছে, আমি যদি 380 ধরি, ঠিক আছে, বা এখানে ধরে তুমি মোটামুটি ধরে নাও। ঠিক আছে, এটাকে 3, 6, 3, 4, মানে 125 অ্যারাউন্ড এরকম তোমাকে লিখতে হবে।
তো প্রথমে তোমায় কি করতে হবে, একটা হেড টাইটেল দিতে হবে, টাইটেলের জন্য কিন্তু মার্কস থাকবে, ঠিক আছে। আউট অফ 40 এটা থাকবে হচ্ছে 35 প্লাস 5, এই 5 নম্বর কিন্তু তোমাকে টাইটেলের জন্য ভাবতে হবে, তাহলে টাইটেলটা খুব সুন্দর করে তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে এই এই জিনিসটা পড়ে তুমি ওভারঅল কি বুঝতে পারছো সেটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে তুমি লিখলে এটা মোটামুটি একটা 142 অ্যারাউন্ড লিখেছি, এটা 123-4 করলেও ভালো হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে লেটার রাইটিং এর ব্যাপারটা কি রয়েছে, আমি লেটার রাইটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, যেটা দু রকম ফরম্যাটে আমাদের লেটার রাইটিং লেখা হয়, একটা হচ্ছে এনসিআরটি ফরম্যাট, এনসিআরটি ফরম্যাট, ঠিক আছে। এনসিআরটি ফরম্যাটে হচ্ছে সবকিছু লেফট অ্যালাইনমেন্টে লেখা হবে, লেফট অ্যালাইনমেন্ট মানে সবকিছুই বাঁদিকে থাকবে, যেমন আমরা মেল লিখি, মেল রাইটিং লিখি, ইমেল রাইটিং সেই রকম ভাবে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে নর্মাল আমরা যেটা বাংলা মিডিয়ামে লিখি সেইগুলো, ঠিক আছে, মাঝখানটাতে যেটা লিখি। চেষ্টা করবে লেফট অ্যালাইনমেন্টে লেখার, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু পিএসসি থেকে কিন্তু এমন কোনো নির্দেশ দেওয়া নেই যে লেফট অ্যালাইনমেন্টে লিখতে হবে, এটাও বলছি, পিএসসি থেকে এমন কোনো নির্দেশ দেওয়া নেই। তুমি যদি লেফট অ্যালাইনমেন্টে নাও লেখো, ঠিক আছে, নর্মাল অ্যালাইনমেন্টে লেখো, তোমার লেখা যদি ভালো হয় তাহলে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আরটিআই হয়েছিল, আরটিআই তে দেখানো হয়েছে যে পিএসসি কিন্তু নাম্বার তার জন্য কাটেনি মাঝখানে লেখার জন্য, ঠিক আছে। সুতরাং তোমার যে কোনো কিছু তুমি লিখতে পারো, যেহেতু এনসিআরটি ফরম্যাটটা নতুন বা এটা আপডেটেড, সেই জন্য তোমরা এনসিআরটি ফরম্যাটটা ফলো করতে পারো। সেখানে কি করবে, প্রথমে তুমি সেন্ডার্স অ্যাড্রেস দেবে, ঠিক আছে, তারপরে তুমি তোমার সেন্ডার্স অ্যাড্রেসের পরে তুমি কি দেবে, ডেট দেবে, ঠিক আছে, ডেটটা যেরকম ফরম্যাটে দেওয়া রয়েছে এরকম ভাবেই দেবে, ঠিক আছে। তারপরে তুমি রিসিভার্স অ্যাড্রেস দেবে, কাকে তুমি পাঠাচ্ছ ব্যাপারটা সেটা দেবে, টু দ্য এডিটার, টু দ্য এডিটার এখানে টু দিতে পারো, অসুবিধা নেই, নাও দিতে পারো, কিন্তু কমা দেবে না কিছু, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, সাবজেক্ট এটা লিখবে, সাবজেক্ট, সাব লিখবে না, সাবজেক্টই লিখবে, পুরোটা লিখবে। এবার তুমি এই সাবজেক্টটা তুমি তোমার মতো করে এখানে কিন্তু রানিং হ্যান্ডে লেখার চেষ্টা করবে, ঠিক আছে, রানিং হ্যান্ডে লিখলেও হবে। আর চেষ্টা করবে কোনো ফুল, এখানে কিন্তু কোনো ফুল সেন্টেন্সে লিখবে না, ফুল সেন্টেন্সে কখনোই এটা লিখবে না, ঠিক আছে, যেন মনে হয় এটা একটা ফ্রেজ, এটা যেন একটা ফ্রেজ মনে হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার তুমি শুরু করলে, প্রথমে তুমি এখানটায় কি করলে, স্যার দিয়ে শুরু করলে, তুমি প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট বা তুমি এখানে চেষ্টা করবে তোমার নিজের পরিচিতি দেওয়া, ঠিক আছে, একটা সোসাইটাল পার্সপেক্টিভ, আই আই অন বিহাফ অফ, আমি কাদের হয়ে লিখছি জিনিসটা, ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট, ইউ আর রাইটিং দিস পিস অফ রাইটিং, ঠিক আছে, অন বিহাফ অফ আওয়ার সোসাইটি, অন বিহাফ অফ দ্য রেসিডেন্স অফ ইউর লোকালিটি, তুমি লিখছো, তাহলে সবসময় অন বিহাফ অফ আওয়ার রেসিডেন্স এরকম ভাবে লিখছো, মানে তোমার কাছে সবাই ছুটে এসেছে লেখার জন্য, তুমি একটু লিখতে পড়তে পারো বলে, ঠিক আছে, তাদের হয়ে তুমি সমস্যাটা লেখো, তাহলে ব্যাপারটা কিন্তু সোসাইটাল পার্সপেক্টিভ থাকলে ব্যাপারটা আরো ভালো হয়। আর এখানে তুমি কি করলে, প্রথম প্যারাগ্রাফে ছোট্ট করে একটা ব্রিফ, ইন্ট্রো ইন ব্রিফ, তুমি এটাকে একটা ছুঁয়ে যাও যে তুমি কি বলছো, ইস্যুটাকে তুমি জাস্ট উল্লেখ করে দাও, দ্য প্লেগ অফ প্লাস্টিক, হয়ে গেল। সেকেন্ড প্যারাগ্রাফে তুমি কি করবে, যেখানে তুমি করছো এইটাকে তুমি প্রবলেমটাকে অ্যানালিসিস করো, প্রবলেম অ্যানালিসিস, এবারে তুমি এখানে তোমার ইচ্ছে মতো করে খুব সুন্দর করে এটাকে বিষয়টা বিশ্লেষণ করার চেষ্টা করো। আর লাস্টের তুমি যেটা করবে সেটা হচ্ছে হাউ ইউ ক্যান অ্যারেস্ট দ্য প্রবলেম, মানে সলিউশন, মানে সলিউশন বা ওয়ে ফরওয়ার্ড, মানে তুমি এখানে কি বলছো সলিউশনটা, এর একটা অল্টারনেটিভ ব্যবস্থা তুমি করে দাও, ঠিক আছে, সলিউশন দেওয়ার চেষ্টা করো, অল্টারনেটিভ একটা সমস্যার সমাধান তুমি করে দাও, সেটা তুমি লাস্টে গিয়ে বলবে, যেটা তোমার কিন্তু অবশ্যই ওয়ে ফরওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, ওয়ে ফরওয়ার্ড। বুঝতে পারছো? বুঝে গেছে, ওয়ে ফরওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, আচ্ছা, বোঝা গেল, তাহলে লাস্টে আমি ওয়ে ফরওয়ার্ড লিখবো যাতে আমার কি কি সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারটা, ঠিক আছে। দিয়ে এখানটায় তুমি কি, এখানে আমি কি করবো, ইয়োর্স ফেইথফুলি দিয়ে শেষ করে দেবো, ইয়োর্স ফেইথফুলি দিয়ে অবশ্যই একটা কমা দেবো, তারপরে তুমি এখানে নাম ব্যবহার করবে না, পিএসসি তে কিন্তু নাম ব্যবহার করা বন্ধ, বারণ আছে, এখানে তুমি এক্স ওয়াই জেড লিখে দেবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা।
ঠিক আছে? আচ্ছা, এবার এর সাথে তুমি এবার এডিটোরিয়াল রিপোর্ট আমি আরেকটা লিখে দিয়েছি, এটা নর্মাল ফরম্যাটে, এটাও আমি তোমাদেরকে লিখে দিয়েছি, এটাও তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, তার সাথে এসে রাইটিংটা তুমি কিভাবে লিখবে সেই জায়গাটা আমি রেখে দিয়েছি। ঠিক আছে, এসে রাইটিংটা তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এটা এসে রাইটিং রয়েছে, এসে রাইটিংটা তুমি কিভাবে লিখবে তার একটা ফরম্যাট আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, এটা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এসে রাইটিংটা এখানে তোমরা দেখে নিতে পারবে। আমি এরকম ভাবে কিভাবে এসে রাইটিংটা লেখাবো, আমি ক্লাসে আরো বিস্তারিত এগুলো তোমাদেরকে শেখাবো কিভাবে এসে রাইটিং লিখতে হয়, তোমরা যাতে বুঝতে পারো তার জন্য এখানে আমি একটা লিখেছি। এটা কিভাবে লিখতে হয়, জেনারেলি হচ্ছে আমার এসে রাইটিংটা 3টে প্যারাগ্রাফে লিখতে হবে। ঠিক আছে, 3টে প্যারাগ্রাফে লিখতে হবে, সেই জিনিসটা বলে দিচ্ছি। দেখো, এসে রাইটিংটা কোনো পরীক্ষাতে বিসিএস ডাব্লিউবিসিএস ছাড়া, ডাব্লিউবিসিএস এই পরীক্ষাতে ডাব্লিউবিসিএস এবং এই যে একটা এলডিএ পরীক্ষা হয়েছিল, লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট কলকাতা হাইকোর্টে, ঠিক আছে, এই দুটো পরীক্ষা বাদ দিয়ে কোয়ারা এসে রাইটিং দেখা যায় না কোনো পরীক্ষা। আর মোটামুটি পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়, ক্লার্কশিপ পরীক্ষাতে এই ক্লার্কশিপে কিন্তু মেন্সে, আমি যদি মেন্সের কথা বলি যেখানে ডেসক্রিপটিভ রয়েছে, এখানে কিন্তু একটা প্রেসি রাইটিং লিখতে হয়, তার সাথে একটা রিপোর্ট রাইটিং লিখতে হয়, আর তার সাথে কিন্তু একটা ট্রান্সলেশন করতে হয়, যেটা আমরা কিন্তু অলরেডি বিসিএস এ করছি, ডাব্লিউবিসিএস এর জন্য করছি। মিসলেনিয়াস এর ক্ষেত্রেও তাই, মিসলেনিয়াস এর ক্ষেত্রেও কি করতে হয়, রিপোর্ট রাইটিং লিখতে হয়, প্রেসি রাইটিং লিখতে হয়, ট্রান্সলেশন করতে হয়, সেম জিনিস, আলাদা কিছু নেই। বোঝা গেল? সেম জিনিস আমাদের করতে হচ্ছে, প্রেসি, রিপোর্ট, ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে এই এই জায়গাগুলো কিন্তু সেম। মানে আমরা যদি ওই জন্য প্রথম থেকে তোমাদেরকে বললাম ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করছো, তারপরে সবটা তোমার কভার করে যাচ্ছে, তোমাকে নতুন করে আর প্র্যাকটিস করতে হচ্ছে না মেন্সের জন্য। তুমি মেন্সের জন্য একটাই প্রিপারেশন করো ডাব্লিউবিসিএস এর জন্য, তাহলে সবটা কভার করে যাচ্ছে। তুমি যদি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর দিকে যাও, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর দিকে গেলেও একই রকম জিনিসপত্র, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসেও গেলে তুমি সেই একই জিনিস দেখতে পাবে। ঠিক আছে, সেখানেও তুমি কিন্তু ওই মেন্সে গিয়ে তুমি সেই রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এগুলোই পাচ্ছ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এসে রাইটিং, এবার এসে রাইটিংটা কি করব স্যার, আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, তারপরে আমরা বডি রাখবো, তারপরে আমরা কনক্লুশন রাখবো। ঠিক আছে, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। ইন্ট্রোডাকশনটাতে কি করব আমরা, এখানটা একটা জিনিস মাথায় রাখবে যে অনেকে যেটা ভুল করে, ধরো আমরা বললাম যে টপিকটা দিল রোল আউট সেলিব্রেশন, রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি, সেলিব্রেশন অফ জিএসটি। ঠিক আছে, জিএসটি রোল আউট সেলিব্রেশনের কথা বলেছে। অনেকে কি করে, এই যে বুঝতেই পারলো না রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি বললো, ঠিক আছে, সবাই জিএসটি নিয়ে লিখে দিল। এটা বলেনি, এটা বলেছে জিএসটি নিয়ে লিখতে বলেনি, এটা বলেছে রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি। বোঝা গেল? তাহলে আমাকে রোল আউটটার উপরে খেয়াল করতে হবে। তার মানে হোয়াট ইজ দ্য থিম, একটা জিনিস লিখতে গেলে তার 3টে জিনিস লাগে, সেটা হচ্ছে থিম, ইনস্ট্রাকশন, রেস্ট্রিকশন। ভালো করে বোঝো, থিম হচ্ছে কি, থিম হচ্ছে মানে কি বলবো, যে এই যে টপিকটা, কোন ওয়ার্ডটা না থাকলে এই টপিকটা তৈরি হতো না, সেটা হচ্ছে জিএসটি, থিম হচ্ছে জিএসটি। ঠিক আছে, আচ্ছা, রেস্ট্রিকশন কি আমার, রোল আউট সেলিব্রেশন, আমাকে রোল আউট সেলিব্রেশন নিয়ে লিখতে বলেছে, আমাকে জিএসটি নিয়ে লিখতে বলেনি, কিন্তু আমাকে জিএসটি রোল আউট সেলিব্রেশন নিয়ে লিখতে বলেছে। তার মানে আমরা এইটাকে, রেস্ট্রিকশনটাকে ফলো করব, নট থিম। ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে, আমাকে একটা এসে লিখতে হবে। ঠিক আছে, আমরা রেস্ট্রিকশনে কি আসলাম, যে হ্যাঁ ঠিক আছে রোল আউট সেলিব্রেশনটা লিখতে হবে। তাহলে এই যে ইন্ট্রোডাকশন যখন আমি করছি, তখন শুধুমাত্র আমরা জিএসটি কে ছুঁয়ে দিয়ে আমরা কিন্তু রোল আউট সেলিব্রেশনটার কথাই উল্লেখ করব, নট জিএসটি। জিএসটি নিয়ে লিখবো না, রোল আউট সেলিব্রেশন। আর তার ভিত্তিতেই আমরা বডি তৈরি করব, তার ভিত্তিতেই আমরা কনক্লুশনে যাব। কনক্লুশন মানে তুমি এখানে ওয়ে ফরওয়ার্ড বলতে পারো, বা তোমার কি বক্তব্য রয়েছে সেটাও তুমি এখানে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তোমার কি বক্তব্য রয়েছে, ধরো তুমি কিছু ওয়েলফেয়ার স্কিমের কথা, ধরো আমি বললাম যে বন্যপ্রাণী সংরক্ষণ, যে অ্যানিমাল, এই যে অ্যানিমালদেরকে ব্যবহার করা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে, তুমি বললে যে না এগুলো করা যাবে না, এর জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে 1972, এগুলো করা যাবে না। ঠিক আছে, এবার তুমি কিছু বললে যে এর জন্য বিভিন্ন অ্যানিমালদের রক্ষা করার জন্য বিভিন্ন স্কিম আছে সরকারি তরফ থেকে, তার মানে যাতে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ করি বা বন্যপ্রাণীদের কোনো সাইন্টিফিক ওয়েতে বা কাটাছেড়া বা এরকম কিছু আননেসেসারি ব্যবহার না করতে পারি, তার জন্য কিছু রেস্ট্রিকশন আছে কনস্টিটিউশনে। ঠিক আছে, এবং আমরা যদি দেখি মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, এছাড়া আমাদের কনস্টিটিউশনে 48 এর আর্টিকেলটা রয়েছে যেখানে ওয়াইল্ড এনিমালসদের সংরক্ষণের কথা বলছে, এই ধরনের কনস্টিটিউশনাল প্রভিশন আছে। ঠিক আছে,
এইগুলো হচ্ছে কি করবে তুমি তখন এই তোমার ওয়ে ফরওয়ার্ডে যোগ করবে। ঠিক আছে, এই যে ওয়ে ফরওয়ার্ড থার্ড প্যারা, এই যে কনক্লুশন, এখানে তুমি যোগ করবে। মোটামুটি তুমি এসেটা 300 ওয়ার্ডসে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা যখন ডেসক্রিপটিভ পড়বো আরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার। বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলো হাউ টু অ্যাপ্রোচ। বা স্বল্প পরিসরে তো সবকিছু আর ডিটেলসে আলোচনা করা যায় না। ঠিক আছে, আমি তোমাদেরকে সবটা আলোচনা করার চেষ্টা করেছি যতটুকু তোমরা মানে বুঝতে পারো। বলো বা কোনো কোনো ডাউট আছে কিনা বলো। আমি আশা করি সবাইকে একটা এই বার্তা দিতে পেরেছি যে কিভাবে আমাদের প্রিপারেশনটা করতে হবে অ্যাকচুয়ালি, মানে আমাদের রুট ম্যাপটা কিরকম হওয়া উচিত, আমরা কিভাবে পড়তে পারবো। যদি এরকম ভাবে আমরা প্রথম থেকে ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ প্রিপারেশন করতে পারি না, তাহলে আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করছি তোমরা মেন্সে ভালো নাম্বার পাবে এবং প্রিলিমিনারিতে অ্যাটলিস্ট 23-24 তুমি স্কোর করে আসতে পারবে, যেটা তোমাকে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে গেলে কিন্তু প্রচুর হেল্প করবে। ঠিক আছে, এবং রুটিনলি পড়াশোনা করতে হবে, মানে এরকম নয় কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে। আজকে পড়লাম স্যার কালকে পড়বো না, এরকম না। তুমি একদিনে পড়ছো 12 ঘন্টা, একদিনে পড়ছো 8 ঘন্টা, এরকম না। তুমি প্রতিদিন 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, প্রতিদিন পড়ার চেষ্টা করো। মানে এটা একটা রেগুলার হ্যাবিটে রাখো, কারণ এটা তো ম্যারাথন, এটা সময় সাপেক্ষ। তাই জন্য তোমাকে রেগুলার কিন্তু কিছু কিছু লেখা অভ্যাস করতে হবে, কিছু পড়া অভ্যাস করতে হবে। এই হচ্ছে ব্যাপার। অনেকেই আছে স্যার আমরা পড়তে, আমি লিখতে পারি না স্যার। লেখাটা একদিনে তৈরি হবে না, তোমাকে লিখতে লিখতে তৈরি হবে, তোমার হাত খুলবে। ঠিক আছে, তুমি যা পাচ্ছ লেখো। তুমি নিউজ পেপারটা পড়ছো, নিউজ পেপার পড়ে তুমি যেমন ভাবে লিখতে পারছো লেখো, 2 লাইন লেখো। 2 লাইন লিখতে লিখতে তোমার দেখবে সেই হাত কখন তুমি ভালো লিখতে শুরু করেছো এটা বুঝতে পারবে, অটোমেটিক সেটা এনরিচ করে যাবে। ক্লিয়ার সবার কাছে? বলো, যদি কোনো কোয়েশ্চেন নিয়ে ডাউট থাকে, কোনো ইংরেজি বিষয় নিয়ে ডাউট থাকে, তোমরা বলতে পারো। আদারওয়াইজ আমি ক্লাসটা স্যারকে ট্রান্সফার করবো, একটু বলে দাও। কোনো ডাউট নেই তো কারণ? ঠিক আছে, সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, গুড নাইট অল অফ ইউ। আমি তাহলে ক্লাসটা স্যারকে ট্রান্সফার করছি। যদি তোমাদেরকে তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে কোনো বিষয়ে, কিছু টপিক শেয়ার করলে ভালো হয়। কিছু টপিক অবভিয়াসলি করব যখন আমরা ক্লাস করব। আজকে তো ধরো এটা ডেমো ক্লাস, ঠিক আছে, ডেমনস্ট্রেট করলাম, কারণ এটা তো আমরা ক্লাস করিনি, এটা আমরা ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করেছি। আমরা ক্লাস ওয়াইজ যখন করব সবগুলো নিয়ে আলোচনা করব, টপিক শেয়ার করব। ঠিক আছে, তার সাথে আমরা কিভাবে লিখবো সবটা শেয়ার করব, কিভাবে আরো বিস্তারিত লিখতে পারবো, এলাবোরেটলি লিখবো সেগুলো শেয়ার করতে হবে। আর্ট গুলোকে শিখতে হবে, কিভাবে ডেসক্রিপটিভ লিখতে হয় সেই জিনিসটা শিখতে হবে। ঠিক আছে, সময় সাপেক্ষ, সেটা আমরা আমরা ক্লাসে শিখবো আস্তে আস্তে, একদিনে হবে না। ঠিক আছে, কিভাবে আমরা সিনোনিম শিখবো, কিভাবে অ্যান্টোনিম মুখস্থ রাখবো, কিভাবে আমরা ইডিয়াম মনে রাখবো, এগুলো জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল দেখালাম আজকে। ঠিক আছে, এবার সেগুলো আমরা আস্তে আস্তে এলাবোরেটলি ক্লাস ওয়াইজ শিখে নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট অল অফ ইউ। থ্যাংক স্যার ইউ। কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের এটা স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, 1 মিনিট জাস্ট আমার একটু টাইম দিন। লিঙ্ক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা আন্তরিকভাবে সকলের কাছে রিকোয়েস্ট রইল। দেখো তোমাদের গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। আমি আবার বলছি 2 মিনিটের বেশি সময় নেব না একদমই, দেন আমি রেখে দেবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। 3টে লিঙ্ক দিলাম, একটা মানে টেট সিটেট বলে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষারই পোস্ট, মানে 3টে পোস্টে 3টে লিঙ্ক। তো একটু যদি শেয়ার করো বা সেম ফিডব্যাক তুমি 3টে লিঙ্কে শেয়ার করে দেবো, মানে তুমি ধরো কোন একটা লিঙ্কের মধ্যে গিয়ে
তোমার ফিডব্যাকটা লিখলে সেটাই কপি পেস্ট করে তুমি বাকি জায়গাগুলোতেও শেয়ার করে দিতে পারো। কিন্তু অ্যাটলিস্ট যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, আর কিছুই না, তোমাদের হাত ধরে ওই পোস্টগুলো আর একটু রিচ পাবে। আবারও বলছি, তোমাদের হাত ধরে ওই পোস্টগুলো আর একটু রিচ পাবে। একেবারে নতুন পোস্ট করা হয়েছে, তোমাদের হাত ধরে যাতে একটু রিচ পাওয়া যায়, একটু যদি উপকার করে দাও খুব সুবিধা হয়। দেখো, তোমাদের সাথে গ্রুপে লিঙ্ক শেয়ার করলাম, এইমাত্র তোমাদের সাথে গ্রুপে লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করলাম, তিনটে লিঙ্ক রয়েছে, তিনটেই ওই টেট সিটেট পরীক্ষার জন্য। সেম লিঙ্ক তুমি তিনটে লিঙ্কে শেয়ার করে দিও, সেম ফিডব্যাক তুমি তিনটে লিঙ্কে শেয়ার করে দিও। জগদীশ মাল, থ্যাংক ইউ ভাই জগদীশ, এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, সেম ফিডব্যাক তুমি তিনটে লিঙ্কে শেয়ার করে দেবো। অসংখ্য ধন্যবাদ জগদীশ। মন্দিরা মুখোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ মন্দিরা, এত বড় করে এত সুন্দর করে লেখার জন্য। সেম ফিডব্যাক তিনটে লিঙ্কে শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট রইল। সেম ফিডব্যাক তিনটে লিঙ্কে কপি পেস্ট করে শেয়ার করে দিও। বুলবুলি প্রামাণিক, অসংখ্য ধন্যবাদ বুলবুলি, রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক তিনটে লিঙ্কে শেয়ার করে দিও। আর সবার কাছে রিকোয়েস্ট হলো যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। মৌমিতা সাহা, অসংখ্য ধন্যবাদ মৌমিতা, সেম ফিডব্যাক তিনটে লিঙ্কে শেয়ার করে দিও। সবাইকে বলছি একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। সুতাপা সুতাপা মন্ডল, থ্যাংক ইউ সুতাপা ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি সেম ফিডব্যাক তিনটে লিঙ্কে শেয়ার করে দিও। মহেশ্বরী সরেন, থ্যাংক ইউ মহেশ্বরী, সেম ফিডব্যাক তিনটে লিঙ্কে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করে, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। আমি আর সময় নিচ্ছি না, একটু যদি ফিডব্যাক শেয়ার করে দাও খুব উপকার হয়। আমি কোডে চলে গেলাম, একটু দেখো যদি ফিডব্যাক শেয়ার করে দেওয়া যায়। নেক্সট চলে গেলাম কোডে, একটু ফিডব্যাক শেয়ার করে দিও। আর যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, যেটা বারবার বলা হয়। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি আগে জানিয়ে যে বিগত ক্লাসগুলোর রেকর্ডিং বা পিডিএফ নোটস কিভাবে পাবে, আমি সেটা আজকের ক্লাসে জানিয়ে দেবো। আমি বলছি সেই পার্টটাই বলছি, মানে সেটাতে বলে রাখি যে অলরেডি তোমরা জানো পঞ্চম দিনের ক্লাস হয়ে গেল, 5টা ক্লাস হয়ে গেল। আগামী দিন বা আগামীকাল 6ষ্ঠ ক্লাস রয়েছে। তো আগামীকাল তোমরা জানো সাবজেক্ট হিসেবে ম্যাথ এবং রিজনিং, যেটা আমাদের প্রিলিমিনারি বললে ওই মেন্টাল অ্যাবিলিটি, আর মেইনসে বললে আলাদা করে ম্যাথ এবং রিজনিং এর 100, 100, 200 নম্বরের একটা পেপার রয়েছে। তো সেই পার্ট নিয়ে আমরা আগামীকাল ডিসকাস করব, সম্পূর্ণ প্রিলিমিনারি এবং মেইনস পুরোটাই, যে কি কি চ্যাপ্টার রয়েছে বা কিছু। প্রথমে বলে রাখি আগামীকাল মূলত তিনটে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আগামীকাল ক্লাসের জন্য। যে প্রথম কথা, যে প্রথমে বললাম যে এই অঙ্ক এবং রিজনিং দুটোকে নিয়ে খুব ডিটেলসে আগামীকাল ডিসকাস করা হবে। পুরো সিলেবাস কি রয়েছে, কিভাবে আমরা মার্চ করতে পারি, তুলনামূলক কোনগুলো প্রিলিমিনারির জন্য বা মেইনস এর জন্য কোন জায়গাগুলো, কারণ মেইনস আমরা ম্যাথ খুব একটা দেখি না, সরি প্রিলিতে ম্যাথ আমরা খুব দেখি না, কিন্তু মেইনসে ম্যাথের কোন কোন জায়গা, কারণ ম্যাথ তো অনেক কিছু, শুধু তো পাটিগণিত নয়, অ্যারিথমেটিক নয়, অ্যালজেব্রা, মেইন সলিউশন, জিওমেট্রি, ত্রিকোণমিট্রি, অনেক কিছু রয়েছে। তো কোন কোন জায়গা থেকে আসে সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করবো আমরা। এরপর অবশ্যই আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের কি কোশ্চেন এসছে, একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করবো, বোথ ম্যাথ এবং রিজনিং। তৃতীয় যেটা, যে আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে, যেটা বারবার বলা হয়েছিল প্রথম দিন থেকে, যে
লাস্ট যে ক্লাসটা রয়েছে ম্যাথ এবং রিজনিং এর, সেই ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেবে। আর নতুন ব্যাচ সম্পর্কে এ টু জেড, এমন নয় যে শুধু মুখে বলবো, লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচে অ্যাডমিশন কিভাবে নেবে বা অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মানে সর্বনিম্ন বললে এরকম ব্যাপারটা যে শুধুমাত্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, ঠিক এতটাই কম কোর্স ফি থাকবে। বা তুমি বা তোমার পরিচিত যে সমস্ত মেজো সেজো ইনস্টিটিউট, কারণ পরীক্ষার নাম যখন ডব্লিউবিসিএস, তাহলে বুঝতে পারছো এর এই যে মানে এর জন্য কত ইনস্টিটিউট রয়েছে সুন্দর ডব্লিউবিসিএস নামে। আমি বড়দের কথা বলছি না, বা দাদা বদ্দা এদের কথা বলছি না, যারা মেজো সেজো তাদের যে কোর্স ফি হয় তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আমি আবারও বলছি, ডব্লিউবিসিএস কোর্স বা ডব্লিউবিসিএস প্রিপারেশন, মানে ডব্লিউবিসিএস বলছি মানে আমি মিসলেনিয়াস, ফ্ল্যাগশিপ, আইডিয়া, এমভিআই এই সমস্ত পরীক্ষার কথাই কিন্তু বলছি। তো তার প্রিপারেশন এবং তার যে কোর্স ফি, তুমি কালকে দেখলে মিল খুঁজে পাবে না যে এতটাও কমে কোর্স ফিতে এত ভালো প্রিপারেশন নেওয়া যায়। আমি আবারও বলছি, এই কোয়ালিটি এডুকেশন মেজো সেজো ছেড়ে দাও, যাদেরকে তুমি বড় মনে করো, নামে চেনো, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। সাবজেক্ট ওয়াইজ আবারও বলছি আলাদা ফ্যাকাল্টি থাকবে, ক্লাসের সংখ্যা বেশি থাকবে। এরকম নয় যে সপ্তাহে কোনো একটা ক্লাসের মানে হলো, এরকম না। মানে যে সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ, যেমন হিস্ট্রি, দেখবে সপ্তাহে দুটো করে ক্লাস রয়েছে, অঙ্ক দুটো করে ক্লাস, কারণ এগুলো সিলেবাস তুলনামূলক অনেকটা বড়, এগুলো দেখবে সব দুটো করে। আবার বলছি এর মধ্যে প্রিলিমিনারি মেইনস উভয় কভার হবে। আজকে ক্লাসটা করে বুঝতে পেরেছো যে ইংলিশের যে ডেসক্রিপটিভ, এর মধ্যে বাংলা ডেসক্রিপটিভের ক্লাসও থাকবে, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেইনস একদম প্রথম দিন থেকে এর মধ্যে কভার হবে। তো এই সমস্ত কিছু আগামীকাল ক্লাসে ডিটেলস ডিসকাস করে দেওয়া হবে, যে নতুন ব্যাচ অ্যাডমিশন প্রসেস কি হবে, কোর্স ফি কি রয়েছে, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের রুটিন, কোর্সের ডিউরেশন, এ টু জেড আবারও বলছি লিখিত আকারে শেয়ার করে দেওয়া হবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে মাস্টার সিক্রেট কোড। আগামীকাল ক্লাসে সিক্রেট কোড নয়, মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে আজকের ক্লাস তো বটেই, বিগত ক্লাসগুলোর, অর্থাৎ বিগত ক্লাস বলতে যেগুলো বললাম হিস্ট্রি, বায়োসায়েন্স বা জিওগ্রাফি, এই টাইপের ক্লাসগুলো যারা মিস করে গেছো, সেই ক্লাসগুলোর রেকর্ডিং বা পিডিএফ নোটস সেগুলো তোমার কাছে চলে যাচ্ছে। অর্থাৎ ধরো কেউ হিস্ট্রি মিস করে গেছো, বা কেউ হিস্ট্রি বায়োসায়েন্স মিস করে গেছো, বা কেউ হিস্ট্রি বায়োসায়েন্স জিওগ্রাফি তিনটেই মিস করে গেছো, বা কোনো একটা মিস করে গেছো, বা কোনো দুটো মিস করে গেছো, তাদের জন্য আগামীকাল এই সুযোগ থাকলো যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এর সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তো এই তিনটে পয়েন্ট, প্রথম কথা ম্যাথ এবং রিজনিং ডিটেলসে ডিসকাশন হবে, এবং অবশ্যই আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ডিসকাস করব। দ্বিতীয় যেটা বললাম, নতুন ব্যাচ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে, যে এর মধ্যে এই পরীক্ষাগুলো কভার হচ্ছে, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি রয়েছে, তোমার সাপ্তাহিক রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন। একটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, আবারও বলছি লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, অর্থাৎ যার মধ্যে তোমার, আমি আগেই বললাম যে 2026-এ যদি ভাগ্য ভালো হয়, তাহলে হয়তো আমরা দুখানা প্রিলিমিনারি দেখতে পারি ডব্লিউবিসিএস এর রেসপেক্টে। ইভেন এই যে মিসলেনিয়াস, ফ্ল্যাগশিপ, এই সব জায়গাগুলো কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে এই কোর্সের মধ্যে। আবার বলছি ডব্লিউবিসিএস বলছি মানে, বা অন্য পরীক্ষা বলছি না মানে, তার মানে এই না যে অন্য পরীক্ষা কভার হচ্ছে না, কারণ ডব্লিউবিসিএস বললে মিসলেনিয়াস, ফ্ল্যাগশিপ, আইডিও, এমভিআই এগুলো পুরোটাই কভার হয়ে যায়। আর তৃতীয় যেটা বললাম মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং, পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। এটা তোমার কাছে দ্বিতীয় বা লাস্ট চান্স থাকলো, অর্থাৎ এরপর কিন্তু এই সুযোগ আর পাবে না এগুলো পাওয়ার ক্ষেত্রে। আমি কোডে চলে গেলাম, যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট, ছবি বা ইমেজ পাঠাবে না, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড এটা কিন্তু প্রতিবার প্রতিদিন পাল্টে যাবে। আগামীকাল তো মাস্টার সিক্রেট কোড, এই নাম্বারটা সেম দেখছো, আগামীকাল কিন্তু এই নাম্বারটা পাল্টে যাবে, আর এই কোডটা আলাদা হয়ে যাবে। কোডটা হচ্ছে এটা, স্কাই ইজ দ্য লিমিট, এটা তোমার প্রতিদিন বলা উচিত, স্কাই ইজ দ্য লিমিট, সেটাই আজকের কোড, স্কাই ইজ দ্য লিমিট, এটা হচ্ছে কোড। পাঠাবে এই নাম্বারটা। বিগত 3-4 দিন ধরে সবাই এই নাম্বারে কোড পাঠাচ্ছ, বিগত 3-4 দিন ক্লাস তোমরা সবাই এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করছো। আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে। আজকের কোড হচ্ছে স্কাই ইজ দা লিমিট। ক্যারেক্টার কতগুলো? 3, 2, 5 আর 3, 8, 5, 13টা ক্যারেক্টার। শুধু এটুকু টাইপ করো, স্কাই ইজ দা লিমিট, শুধু এটুকু টাইপ করো, পাঠাও 6291515880, 6291515880।
আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, তাই তো? আশা করি সবাই কোড পেয়ে গেছো, আশা করি আর কারোর কোথাও কোনো অসুবিধা নেই। আর আবারও বলছি, আগামীকাল লাইভ ক্লাস মিস করো না। আমি এবার বলেছি, এখনো যতজন রয়েছে কম বেশি 42 জন মতো রয়েছে, আমাকে বাদ দিলে 42 জন মতো হচ্ছে। তো আমাদের যে ব্যাচ হবে, এখানে কিন্তু লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকে। আমি বলে রাখি, এর প্রায় অর্ধেক স্টুডেন্ট থাকবে ব্যাচে, প্রায় অর্ধেক, পুরোপুরি অর্ধেক হচ্ছে না, প্রায় অর্ধেক থাকবে টোটাল ব্যাচের স্ট্রেন্থ। অর্থাৎ এরকম নয় যে তুমি অ্যাডমিশন নেবে বা পেমেন্ট করলে তুমি ভর্তি হতে পারবে। একটা ব্যাচের নির্দিষ্ট লিমিট থাকে, তারপরে কিন্তু আর ভর্তি নেওয়া হয় না। যার জন্য আমি এই কথাগুলো বারবার বলেছি। এখানে তো কেউ কেউ আছো হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ বা পেজ, তুমি দেখো একটা নোটিফিকেশন খুঁজে পাবে না যেখানে বলা আছে অ্যাডমিশন চলছে, একটা না। তোমাদের কমেন্ট বক্স ওপেন রয়েছে, কেউ জানাও যে আমি স্যার খুঁজে পেয়েছি, আজ থেকে 1 মাস আগে কি 2 মাস আগে কি 3 মাস আগে কি 4 মাস আগে কি গত বছর এই মে মাসে একটা খুঁজে পেয়েছি, জানাও। একটা পাবে না। এই কারণে বলছি যে যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে এই যে নতুন ব্যাচের যে অ্যাডমিশন বা যা কিছু যেটা বলছি, সেটাও দেখবে লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, গ্রুপে যাচ্ছে না, গ্রুপেও যাচ্ছে না। অর্থাৎ তোমরা দেখেছো গ্রুপে কি যাচ্ছে, ক্লাসের লিঙ্ক, রেকর্ড ক্লাস যাচ্ছে না, পিডিএফ নোটস যাচ্ছে না। একই রকম ভাবে এই নতুন ব্যাচের কোনো কিছু গ্রুপে যাবে না। অর্থাৎ যারা এই লাইভ ক্লাসের মধ্যে থাকবে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তার বাইরে কেউ অ্যাডমিশন নিতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তো যাদের দরকার রয়েছে অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য অবশ্যই মোবাইলের ডেটা বাঁচিয়ে রাখবে। ক্লাস আগামীকাল ঠিক 8টা থেকে 9:30 পর্যন্ত থাকবে, তার 1 মিনিটও বেশি না। 8টা থেকে মোটামুটি 9টা 15 পর্যন্ত ম্যাথ এবং রিজনিং নিয়ে থাকবো। 9টা 15 পর নতুন ব্যাচ সম্পর্কে বলবো, এটা হয়তো আমার বলতে খুব বেশি 12 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে। এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। এই থাকবে আগামীকালের এন্টায়ার ক্লাসের যে শিডিউল। তো আমি সবাইকে বলবো যে আগামীকাল লাইভ ক্লাস মিস করো না। আমি আবারও বলছি যে এখনো যতজন রয়েছে তার প্রায় অর্ধেক স্টুডেন্ট থাকবে আগামীকালের যে নতুন ব্যাচ হবে সেই নতুন ব্যাচে, অর্ধেক স্টুডেন্ট থাকবে, প্রায় অর্ধেক, পুরোপুরি অর্ধেক হচ্ছে না, প্রায় অর্ধেক থাকবে নতুন ব্যাচে। তো যা কিছু এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ক্লাসের বাইরে কিন্তু কোনো কিছু যাবে না। তাই প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। আবারও বলছি, কোর্স ফি সবার সাধ্যের মধ্যে থাকবে। কোর্স ফি কখনো তোমার প্রিপারেশনের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। যেখানে কোর্সের নাম বা প্রিপারেশনের নাম হচ্ছে WBCS এর মতো পরীক্ষা। আমি আবার বলছি, কোর্স ফি কখনো তোমার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর আগামীকাল যেটা বলো যে আমি নিজে থাকবো, ম্যাথ এবং রিজনিং ক্লাসে আমি নিজে থাকবো। তো 8টা থেকে 9টা 15 পর্যন্ত ম্যাথ এবং রিজনিং, এবং 9টা 15 পর নতুন ব্যাচ সম্পর্কে জানিয়ে দেবো। একদম শেষে মাস্টার সিক্রেট কোড। এই থাকবে আগামীকালের এন্টায়ার। ঠিক আছে? মানে এমনকি যেমন আমি তোমাদেরকে বলে রাখি যে যেগুলো আমি আগামীকাল শেয়ার করে দেবো, মানে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সাবজেক্টের প্র্যাকটিস ক্লাস থাকে। রেগুলার ক্লাসের ক্ষেত্রে বলে রাখি, যেমন ধরো ইংলিশে রেগুলার ক্লাস হলো, যেখানে কি হবে তোমাকে একদম ডিটেলস, এই যে নাউন থেকে ক্লাস শুরু হচ্ছে, নাউনের কি কি রুলস রয়েছে, কি কি করতে হয়, এখান থেকে কি কি ভুল হতে পারে, কোন জায়গাতে কোশ্চেন, এরকম। এর আবার প্র্যাকটিস ক্লাস থাকবে। প্র্যাকটিস ক্লাস বলতে যেখানে শুধুমাত্র প্র্যাকটিস হবে, অর্থাৎ যেখানে তোমার শুধুমাত্র এমসিকিউ ডিসকাশন হবে। এবার এটা অবশ্যই একটা ক্লাসে ইংলিশে একটা প্র্যাকটিস ক্লাস নয়। মানে ধরে নাও যে ইংলিশে তোমাদের 5, 7, 8টা ক্লাস হয়ে গেল, তার উপরে একটা প্র্যাকটিস ক্লাস। অর্থাৎ তুমি সেখানে একটা ডিফারেন্ট ফ্লেভার পাবে। যে আজ থেকে 2 মাস আগে ধরো নাউন করেছিলাম, তার উপর প্র্যাকটিস ক্লাস আর 2 মাস পরে হচ্ছে। যেহেতু প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস, তার মানে কম বেশি একটা সাবজেক্ট তোমার ইয়ে করে রাউন্ডে আসে, মোটামুটি ওই কম বেশি তুমি 2 মাস ধরতে পারো, 2 থেকে 2.5 মাস, 8 থেকে 9 সপ্তাহ, কি ম্যাক্সিমাম 10 সপ্তাহ। তার মধ্যে আবার মানে আজ যদি ইংলিশ ক্লাসের প্র্যাকটিস হয়, তাহলে তুমি ধরে নিতে পারো আজ হচ্ছে মে মাসের ফার্স্ট উইক, তার মানে আবার ওই মে বাদ দিয়ে জুন, জুলাইয়ের ফার্স্ট উইকে আবার ইংলিশের প্র্যাকটিস ক্লাস আসবে। এর পরের সপ্তাহে তো হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস, তাহলে হিস্ট্রি আবার জুলাই সেকেন্ড উইকে আসবে। এইভাবে কন্টিনিউ এই চলতে থাকবে। অর্থাৎ প্র্যাকটিস ক্লাসে শুধু এমসিকিউ ডিসকাশন হবে বেশিরভাগ ক্ষেত্রে। মানে কিছু সাবজেক্ট আছে যেখানে এই রেগুলার টিচার, প্র্যাকটিস ক্লাসের টিচার আলাদা, সব সাবজেক্টের কথা বলছি না, কিছু সাবজেক্টের ক্ষেত্রে এই টিচার আলাদা। এছাড়া তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো সাবজেক্ট
নামে বলছি ম্যাথ, যদি ম্যাথের কথা বলি ম্যাথে 2 জন ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে, ম্যাথে 2 জন ফ্যাকাল্টি থাকবে, ম্যাথে 2টো ক্লাস, 2 জন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো ম্যাথ, রিজনিং, এদিকে ইংলিশ, ওদিকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, দেন স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, দেন তোমার বাংলা ডেসক্রিপটিভ, অর্থাৎ নামে যদি বলি প্রায় 10 জন টিচার হয়ে যাচ্ছে। এছাড়া প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ এরকম প্র্যাকটিস ক্লাসে কিছু কিছু সাবজেক্টে আলাদা ফ্যাকাল্টি থাকবে, হিস্ট্রি আলাদা ফ্যাকাল্টি থাকবে, তোমার পলিটি আলাদা ফ্যাকাল্টি থাকবে, ইকোনমিক্স আলাদা ফ্যাকাল্টি থাকবে, ও এখনো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তাহলে তো বেড়ে গেল আরো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো দেখবে সাকুল্যে এটা দাঁড়াচ্ছে প্রায় 16 জন 17 জন টিচার, অর্থাৎ তুমি 16-17 জনের মুখ দেখতে পারবে। অর্থাৎ 16-17 জনের মুখ দেখতে হলে তোমাকে প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ওই যে বললাম যে ধাপে ধাপে আসবে, প্র্যাকটিস ক্লাসগুলো একদিনে আসবে না, ঠিক আছে। যেহেতু আগেই বললাম যে ধরো ইকোনমিক্স যিনি করাচ্ছেন, আর ইকোনমিক্স এর প্র্যাকটিস ক্লাস ডিফারেন্ট টিচার রয়েছে, হিস্ট্রি ক্ষেত্রেও তাই ডিফারেন্ট টিচার রয়েছে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত রাখলাম, তাহলে আগামীকাল প্রত্যেকে প্রস্তুত থেকো 8টা থেকে 9:30 পর্যন্ত, মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো 1.5 ঘন্টা ক্লাস করার জন্য, আর এনার্জি রেখো আগামীকাল ক্লাসের জন্য, এনার্জি বাঁচিয়ে রেখো। আবারও বলছি, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, লাইভ ক্লাসের বাইরে কোনো কিছু কিন্তু জানতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো। সিক্রেট কোড তো শেয়ার করে দিয়েছি, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।